আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্লাস। কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে ভর্তি পরীক্ষায় আসে, মানে ভর্তি পরীক্ষায় না এইচএসসি তে আসে, এই ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করতে করতে মুখ থেকে বারবার ভর্তি পরীক্ষা আসলে বের হয়ে যায়। কাইন্ড অফ এরকম। এখানে আপনি একটা ঢাকা বোর্ডের কোশ্চেন দেখতেছেন 19 সালের, যে কোনো একটা জাস্ট এখানে চুজ করা হয়েছে, টেক করা হয়েছে। তো আপনারা জানেন এরকম সেন্টেন্স দেওয়া থাকে 10টার মতো, প্রতিটা 0.5 মার্ক। এন্ড এভাবে সেন্টেন্স দেওয়া ওয়েল লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ওয়াক ফার্স্ট লিস্ট। এই লিস্টে এখানে ড্যাশ দিয়ে দিবে। ড্যাশ দিয়ে বলো এখানে কি হবে, এখন তুমি আমাকে বলো। রাইট। একটা জিনিস একটু মাথায় রাখবেন যে কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু আমরা প্রথম দিন শুরু করিনি। এটা শুরু করার আগে নাউন ভার্সেস স্পিচ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, ভয়েস, ভয়েস এখনো করি নাই, ভার্ব, টেন্স এগুলো কিন্তু সব কমপ্লিট করছি। এগুলো কমপ্লিট করার মাধ্যমে কোনটা ফাইনাইট ভার্ব, কোনটা নন ফাইনাইট ভার্ব, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের স্ট্রাকচার সবকিছু কিন্তু আপনি ভালো মতো আয়ত্তে নিতে পারছেন। তাই এই জিনিসগুলো খুব কঠিন মনে হবে না। তারপরও এইচএসসির জন্য যেই কয়টা রুলস থেকে বা যেই কয়টা স্ট্রাকচার বা ক্রাইটেরিয়া থেকে প্রচুর পরিমাণে কোশ্চিন আসছে, ওইগুলো আমরা এখানে রেডি করে রাখছি। তো ওয়ান বাই ওয়ান আমরা কি করব, সবগুলো স্ট্রাকচার কমপ্লিট করব। কমপ্লিট করার পর এইচএসসির জন্য অন্তত হুবহু যেখান থেকে কমন আসতে পারে এটা হলো বোর্ড কোশ্চেন। আপনাদের যে প্রিভিয়াস সালের বোর্ড কোশ্চেন গুলো আছে, ইংলিশের অ্যাডভান্স সোজরেন হুসাইন্স খুলতে পারেন, বা আমি নিজে এখানে কালেক্ট করে রাখছি, এগুলো দিয়ে দিব। আপনি যদি জাস্ট প্র্যাকটিস করেন, মাস মোর এনাফ। এন্ড প্রবলেম সলভিং এর জন্য জানেন যে আমাদের ফুল একটা টিম আছে। আপনি আপনার গ্রুপেও মেসেজ দিতে পারেন, দিয়ে সলভ করে নিতে পারেন, অথবা যখন ভর্তি হয়েছিলেন আমরা প্রতিটা মেন্টরের আইডি লিংক আপনাকে দিয়ে দিয়েছিলাম, তার ইনবক্সে পার্সোনালি মেসেজ দিয়েও আপনি সলভ করে নিতে পারেন, তাই না? এই দুই রকম ওয়ে আপনার কাছে আছে, মানে ফুল টাইম সাপোর্টের জন্য। এন্ড আমাদের অ্যাডমিশন বেসের যে টার্গেট এটা হলো যে এইচএসসি পর্যন্ত, মানে এইচএসসি আগ পর্যন্ত আমরা ইংলিশটা ফুল কভার দিব। দেওয়ার পর এইচএসসি যখন শেষ হয়ে যাবে, তারপর আমরা একদম ফুল ঢাবি স্টাইলে টানা শুরু করব, রিটেন প্লাস এমসিকিউ। এন্ড ঢাবি যখন শেষ হয়ে যাবে, তারপর অন্যান্য পরিস্থিতির জন্য যা যা প্রয়োজন সেগুলো কভার দেওয়া হবে। এর মধ্যে নতুন যে এক্সাম ব্যাচ আসবে হ্যান ত্যান, ওইগুলোর জন্য আর কোনো পে করতে হবে না। ওয়ান পেমেন্টে অ্যাডমিশনের লাস্ট পর্যন্ত আপনাদের পাবলিক এন্ড বানানো পর্যন্ত আমাদের ফুল রেসপন্সিবিলিটি। এরপর তখন বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ যা যা ক্লাস প্রয়োজন সবগুলো ক্লাসই হবে। এটা কখন, এটা হলো এইচএসসি পর। এখন এটা দিলেও আপনি করতে পারবেন না, সো এটা আপনার জন্য আলটিমেটলি একটা লস প্রজেক্ট হিসেবে কাজ করবে। ওকে। তো কোশ্চেন গুলো কেমন হয়ে থাকে এটা আমি দেখাইলাম। যেখানে ড্যাশ চিহ্ন দেওয়া আছে এরকম ড্যাশ থাকবে, এটা আপনার অ্যান্সার করতে হবে বা লিখতে হবে। এটা লেখার জন্য আগে আমাদের রুলস জানতে হবে বা পারতে হবে। চলেন আমরা এক এক করে শুরু করে দিই, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে হ্যাড বেটার আর উড রাদার পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে? আই হ্যাড বেটার এরপর ড্যাশ দেয়, বা উড রাদার এরপর ড্যাশ দেয়, আপনি জানেন, তখন আপনি কি করবেন? হ্যাড বেটার আর উড রাদার যেটা আছে, দেখেন আমি এখানে অনেকগুলো বাক্য লিখে রাখছি, আমি আপনাকে আন্ডারলাইন করে দেখাইতেছি। এটা অ্যাকচুয়ালি অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশনের গ্রামারটা আমরা এইচএসসি এর সাথে সিঙ্ক করে দিছি, যাতে করে অ্যাডমিশন হয় এইচএসসি তো ফুল পারফেক্টলি কভার হয়ে যায়। এইভাবে পরীক্ষায় থাকবে যে ইউ হ্যাড বেটার ড্যাশ, হ্যাঁ এখানে ড্যাশ দিয়ে দিবে। ইউ হ্যাড বেটার ড্যাশ। আপনি জানেন এই যে হ্যাড বেটার এটা কার মতো কাজ করে? এটা একটা মডেলের মতো কাজ করে, মডেল অক্সিলারি ওয়ার্ডের মতো কাজ করে। আপনি জানেন মডেল অক্সিলারি এটা কিন্তু পারফেক্টলি একটা ভার্ব নাম, এটা একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা কিভাবে কাজ করে? মডেল অক্সিলারির পর সবসময় মূল ভার্বের কি হয়? মূল ভার্বের ভার্ব জিরো বা বেস ফর্ম হয়, যেটা অলরেডি আমরা আপনাকে শিখাই ফেলছিলাম ভার্ব প্লাস টেন্সের ক্লাসে। সো এখানে কমপ্লিটিং সেন্টেন্স এই জন্য আপনার কাছে এখন অনেক বেশি সহজ মনে হইতেছে। তো এখান থেকে আপনার শিখার ব্যাপার হইলো হ্যাড বেটার এর পর যদি ড্যাশ থাকে আপনি এরপর বেস ফর্ম বসাবেন। বেস ফর্ম দিয়ে মিনিংফুল যেই ওয়ার্ড মনে হয় বা যেই বাক্য মনে হয় আপনি সেটা রিক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নাই, রাইট? বাট এরপর যে বেস ফর্ম বসাইতে হবে এটা মাস্ট। বেস ফর্ম বসাইতে না পারলে সমস্যা। একটা ভার্বের আপনি যদি কোডিং এর মধ্যে চলে যান, 6 রকম কাহিনী হতে পারে, তাই না? আমরা জানি যে মূল ভার্বের ভার্ব জিরো, ভার্ব ওয়ান, ভার্ব টু, এই তিনটাকে কি বলবো? এগুলোকে ফাইনাইট ভার্ব। তারপর ভার্ব থ্রি, ভার্ব ফোর, ভার্ব ফাইভ, এগুলোকে কি বলবো? এগুলোকে নন ফাইনাইট ভার্ব বলবো। এই জিনিসগুলো আপনাদের শেখানো হয়েছে? হয়েছে। তাহলে 1 নম্বর আমরা একটি স্ট্রাকচার লিখে নিই যে হ্যাড বেটারের পর বেস ফর্ম হয়। এন্ড আমি পছন্দ করি কি জানেন, রুলস মুখস্থ না করে না আপনি একটা এক্সাম্পল লিখবেন। এখানে একটা এক্সাম্পল আছে না, যে ইউ হ্যাড বেটার টেক কেমিস্ট্রি 600 দিস সেমিস্টার। সো এই আপনি একটা এক্সাম্পল লিখলেন, এক্সাম্পল থেকে রুলস নিজে বানান। যে হ্যাড বেটারের পর কি বসছে? মূল ভার্বের বেস ফর্ম। সো রুলস হলো হ্যাড বেটারের পর বা উড রাদারের পর কি হয়? মূল ভার্বের বেস ফর্ম হয়। এটা আপনি লিখে নিলেন, দ্যাটস এনাফ, কমপ্লিট, রাইট? এবার আমরা চলে আসি সেকেন্ড যেটা, সেটা হলো উড রাদার, ঠিক আছে? হ্যাড বেটার আর উড রাদার একই ভাবে কাজ করে। এগুলোকে আমরা সেমি মডেল বলি। মডেল আর সেমি মডেলের মধ্যে কিছু পার্থক্য আছে, বাট বাহ্যিক দিক থেকে কোনো পার্থক্য নাই। মডেল সেমি মডেল উভয়ের পরেই বেস ফর্ম বসে, ঠিক আছে? তো উড রাদারও কিন্তু একটা সেমি মডেল বা model, যেটার পর কি বসতেছে? মূল ভার্বের বেস ফর্ম বসতেছে। এভাবে ড্যাশ দিয়ে দিতে পারে যে আই উড রাদার ড্যাশ। আপনি বুঝতেছেন যে এখানে কি বসাইতে হবে?
মূল ভার্বের ভার্ব জিরো বা বেস ফর্ম বসাইতে হবে। তাহলে হ্যাড বেটার বা উড রাদার এর পর কি বসতেছে? বেস ফর্ম বসতেছে। এটা আপনি 1 নম্বরে লিখে নিলেন, যেটা আপনি বললাম, এটা খুব কঠিন ছিল না, রাইট? এবার নরমালি এবার যে স্ট্রাকচারটা আছে এটা আসলে অ্যাডমিশন ছাড়া কোথাও আমি দেখি নাই। তারপরে এইচএসসি এর জন্য একটা ব্যাকআপ নিয়ে রাখলাম যদি দিয়ে দেয়, ঠিক আছে? বাট যদি স্ট্রাকচার এমন হয় তখন আপনি কি করবেন? দেখেন, এটা আমি আপনাকে মুখস্থ করব না। আপনি যেহেতু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার জানেন, একটা জিনিস আমাকে একটু বলবেন যে আমাদের যে কমপ্লেক্স বাক্য কি ছিল বলেন তো? দুটো অংশ একই টেন্সের হয় না? প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স, পরবর্তী অংশ কি হবে? প্রেজেন্ট টেন্স। প্রথম অংশ পাস্ট হলে পরবর্তী অংশ পাস্ট। এখন পাস্টের মধ্যে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস, এটা লিটারালি ডিপেন্ড করবে কার উপর? সিচুয়েশনের উপর। বাট দুটো অংশ একই রকমের হয় বা একই টেন্সের হয়, এটা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ছিল। এটাই যদি দেখেন, দেখেন তো এটা কোন বাক্য? আই হলো সাবজেক্ট, তারপর যদি উড রাদার নিয়ে কাজ করি, মডেল অক্সিলারি যেহেতু একা একা আছে, মডেল অক্সিলারি একা একা থাকলে তখন কি মডেলের মতো আচরণ করে? না, নরমালি আচরণ করে। তাই বললাম যে আই একটা সাবজেক্ট, উড হলো মূল ভার্বের ভার্ব টু বা ফাইনাইট ভার্ব, ঠিক আছে? আই সাবজেক্ট আর উড রাদার বা উড একত্রে বলেন বা আলাদাভাবে বলেন, সমস্যা নেই, মূল ভার্বের ভার্ব টু বা ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মিলে বাক্য গঠন করে। এরপর দ্যাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন। তারপরে ইউ সাবজেক্ট, এই যে ডিডেন্ট, রাইট? আপনি দেখতে পাচ্ছেন এটা কি? এটা হলো মূল ভার্বের ভার্ব টু বা ফাইনাইট ভার্ব, যেটাকে আমি কোন ফর্মে বলতেছি? পাস্ট ফরম্যাটে বলতেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? আমরা দেখতেছি কমপ্লেক্স বাক্য দুটো অংশ একই টেন্সের হয়, প্রথম অংশ পাস্ট, তাই পরবর্তী অংশ হইছেও পাস্ট। পরীক্ষায় কিভাবে আসবে? এখানে ড্যাশ দিবে। আই উড রাদার দ্যাট ড্যাশ, এই ড্যাশটা আপনার ফিল ইন করতে হবে। ফিল ইন হলো আমেরিকান গ্রামার এন্ড ফিল আপ হলো ব্রিটিশ গ্রামার। আপনি দুটো ইউজ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। একটা আইএল টেস্ট, একটা টফেলস টেস্ট, দুই ক্ষেত্রে দুই রকম আসলে কাজে লাগে। টফেলস হলো আমেরিকান আর আইএল টেস্ট হলো ব্রিটিশ, ওকে? যেখানে আমরা বলতেছিলাম, এখানে যদি ড্যাশ দেয়, আই উড রাদার দ্যাট, তারপর ড্যাশ দিল, আপনি কোন ফরম্যাটে বসাবেন? আপনি অবশ্যই এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করবেন। এটাই এখান থেকে শেখার ব্যাপার, এর বেশি আসলে কোনো কিছু নাই, রাইট? এটাই আমরা এখানে শিখাইতেছি। দেখো, এটা মুখস্থর কিছু না। কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট সাবঅর্ডিনেট কনজাংশন, এরপর একটা ক্লোজ বসাইতে হবে, যেটা সাবঅর্ডিনেট ক্লোজ হবে। গতকাল দিন ক্লাস থেকে জিনিসগুলো শিখাইছি, তো এই অংশটা আমাদের পাস্ট টেন্সে বসাই দিতে হবে। তো এটাই তো আমি এখানে করছি না। পরীক্ষা কিভাবে থাকবে? অসংখ্য এক্সাম্পল আছে, দেখেন আই উড রাদার দ্যাট, এই যে এখানে, তারপর ড্যাশ। তখন এখানে আমরা পাস্ট টেন্স ইউজ করতে হবে। এখানে আপনি যদি মানে অ্যাফার্মেটিভে ইউজ করেন, তাহলে কি হবে? আই উড রাদার দ্যাট ইউ ডিডেন্ট ডু দ্যাট। তো এখানে আমি কি দিতাম? জাস্ট ইউ ডিডেন্ট যদি আমি কেটে দিই, মানে অ্যাফার্মেটিভে বসাই, তাহলে ডুর জায়গায় পাস্ট ফর্ম ডিড দিতাম, ইউ ডিড দ্যাট, এভাবে দিয়ে দিতাম। আপনি অ্যাফার্মেটিভ বসাবেন নাকি নেগেটিভ বসাবেন, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। বসান আপনি আপনার ইচ্ছা মতো। এই যে দেখেন, আই উড রাদার দ্যাট, এই ডু এর পর সাবজেক্টের পর কি বসতেছে? মূল ভার্বের ভার্ব টু বা পাস্ট ইনডিফিনিট বসতেছে। এখন নেগেটিভ যদি হয়, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি যে ডিড অক্সিলারি নিয়ে আসতে হয়, যেটা মডেলের মতো কাজ করে, এরপর বেস ফর্ম বসে। এটা আমরা জানি, যে দেখেন লেখাই আছে। আর যদি আপনি অ্যাফার্মেটিভ করেন, তাহলে ডিরেক্ট ভার্ব টু বা পাস্ট ফর্ম বসায় দিবেন, এই ডিড বা ডাস কোনো কিছু টানার দরকার হচ্ছে না, তাই না? এইভাবে আপনার পরীক্ষায় দিবে, আর কোনো কিছু না। এই দেখেন, এখানে ড্যাশ দিবে, ড্যাটের পর একটা ড্যাশ। ড্যাশ গুলো বলো এখানে কি হবে? আপনি জানেন যে এখানে পাস্ট ইনডিফিনিট ফর্ম বসাইতে হবে, কারণ প্রথম অংশ কিছু আছে, পাস্ট ইনডিফিনিট আছে, ড্যাশ দা থিওরি। এর বাইরে এখানে আসলে আমরা কোনো কিছু দেখতেছি না, ঠিক আছে? সো এই হলো আমাদের 2 নাম্বার পার্ট, যে উড রাদারের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করতেছে। আমাদের আরেকটা আছে, এটা হলো 3 নাম্বার। এটার ক্ষেত্রে যদি আপনি একটু তাকান, সাবজেক্টের পর যদি উড রাদার বা হ্যাড বেটার যাই থাক, এরপর কি আছে? হ্যাভ আছে। হ্যাভ আছে না? আপনি একটু মনে করে দেখেন তো, একটা বাক্যে কয়টা কয়টা ফাইনাইট ভার্ব বসে? একটু মনে করে দিবেন আমাকে। একটা ফাইনাইট ভার্ব বসে, তাই না? একটা সাবজেক্ট আর এটা কি? ফাইনাইট ভার্ব। এটা কি বাক্য? এটা কি সিম্পল বাক্য? দেখেন তো, শি উড রাদার হ্যাভ টেকেন ইট ইয়েস্টারডে দেন টুডে। এখানে কোনো কনজাংশন আছে? না। কনজাংশন না থাকলে সেটা কি কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্য হতে পারে? না। এটা একটা সিম্পল বাক্য। সিম্পল বাক্যের ক্ষেত্রে কি হয়? একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। উড রাদার কি হিসেবে কাজ করতেছে? মডেল হিসেবে কাজ করতেছে। তারপর হ্যাভ কি? হ্যাভ হলো মূল ভার্বের ভার্ব জিরো, বা এটা আমাদের একটা এফভি, যেটাকে আমরা বলতেছি হলো ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট পাইছি, একটা ফাইনাইট ভার্ব পাইছি, এরপর কি আর ফাইনাইট হওয়া সম্ভব? কোনোভাবে সম্ভব না। তাহলে কি হবে? তারপর নন ফাইনাইট হবে। আমরা কি জানি যে হ্যাভ গ্রুপ, হ্যাভ গ্রুপের পর সবসময় কি হয়? সবসময় মূল ভার্বের ভার্ব থ্রি হয়। এটাকে আমরা শিখে আসিনি? নর্মালি কি শিখছিলাম? সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট বসে একটা ফাইনাইট বসে, এরপর নন ফাইনাইট বসবে। এখন কোন নন ফাইনাইট বসে আমরা কি জানি না? এই যে হ্যাভ গ্রুপের পর, হ্যাভ এর যতগুলো গ্রুপ আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু হ্যাভ, সবগুলোর পর মূল ভার্বের ভার্ব থ্রি বসে। তো এটাকে আমার এক্সট্রা করে জানার বা মুখস্থ করার দরকার ছিল? এটা কিন্তু অ্যাডমিশনের জন্য, অ্যাকচুয়ালি আপনার এইচএসসি তে আসবে কিনা আই এম নট শিওর, বাট শিখে রাখলাম, যদি চলে আসে কি করবো তখন আমরা? তাহলে সাবজেক্টের পর যদি উড রাদার হ্যাভ সাথে থাকে, তখন অলরেডি হ্যাভ যেহেতু ফাইনাইট বসে আছে, হ্যাভ এর পর ভার্ব থ্রি বসে, তখন এখানে আপনার অবশ্যই মূল ভার্বের ভার্ব থ্রি বসাই দিতে হবে। দ্যাটস দ্য প্রসিডিউর, দ্যাটস দ্য থিম।
এই থেমে এখানে শেখানো হইতেছে, এর বেশি এখানে আসলে কোনো কিছু নাই, বুঝছেন? এভাবে আসলে জিনিসটা কাজ করতেছে, যেটা এখান থেকে আমরা আসলে শিখছি, রাইট? চলেন তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। এটা আমরা শিখে ফেললাম যে হ্যাড বেটার, উড রাদার, তারপর যদি আমার দ্যাট থাকে তখন কি হয়, আর উড রাদার এর সাথে যদি আরেকটা হ্যাভ থাকে তখন কি হয়। এখান থেকে চারটা স্ট্রাকচার আমরা কভারেজ দিলাম, এন্ড জিনিসগুলো খুবই সহজ। এবার যদি এটা আমি একটা জুম করে আপনি পারফেক্টলি দেখবেন, এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কি আমরা ক্লাস 6 থেকে শিখে আসতেছি না বলেন, যখন থেকে আমরা ক্যাডেট কলেজের প্রিপারেশন নিই? হ্যাঁ ভাইয়া শিখে আসতেছি। কি শিখে আসতেছি? আমরা এখানে দেখি যে 4 রকম কন্ডিশন থাকে, তাই না? একটা প্রেজেন্টের সাথে ফিউচার, একটা পাস্টের সাথে, দুইটা শেষ। আরেকটা হইলো যে আমাদের তার সাথে পাস্ট পারফেক্টের সাথে দুই রকম থাকে, একটা ইফ দিয়ে শুরু হয় আর একটা ইফ দিয়ে শুরু হয় না। আরেকটা কি? আরেকটা হলো আনরিয়েল কন্ডিশন। বুঝতে অসুবিধা হচ্ছে? ঠিক আছে, আমরা এক্সাম্পল থেকে শিখবো যাতে করে আমাদের জন্য সহজ হয়। আমি খুবই জুম ইন করে নিলাম যাতে করে আপনি সহজে বুঝতে পারেন। তাকান, এই যে স্ট্রাকচার নাম্বার 1, যেটাকে আমরা রুল নাম্বার 1 বলতেছি, মুখস্থ করবো না, ঠিক আছে? এই যে ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ফর্ম হয়, ইফ ইউ কাম, তাই না? এটা কোন ভার্ব? মূল ভার্বের ভার্ব 1। ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ফর্ম হয়, আর ইফ ছাড়া অংশ কি হয়? সাবজেক্ট প্লাস বা শ্যাল প্লাস মূল ভার্বের বেস ফর্ম। এটা আমরা শিখে আসিনি? তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হলে ইফ ছাড়া অংশটা কি হতো? ফিউচার হতো। তাহলে বুঝো না, ইফ ইউ কাম যদি তুমি এখন আসো তাহলে কি করব? বর্তমানের সাথে ভবিষ্যতের কন্ডিশন, তাহলে কি হবে? আই উইল গো, আমি যাব, এরকম কন্ডিশন বুঝাইতেছে না? হ্যাঁ। তো এটাই হলো আমাদের এক নাম্বার প্রেজেন্টের স্ট্রাকচার ছিল। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ফর্ম হলো, আরেকটা কি হয়? ফিউচার হয়, রাইট? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল মূল ভার্বের বেস ফর্ম। ফিউচার ইনডিফিনিটে ইউজ করতে হয়। আমরা জানি যে ফিউচার পারফেক্ট প্রেডিকশনের ক্ষেত্রে হয়, পারফেক্ট কন্টিনিউয়াস চলমান এবং নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে হয়, শুধুমাত্র কন্টিনিউয়াস চলমানের ক্ষেত্রে হয়। এগুলো কি আমরা শিখে আসছি? হ্যাঁ। এই তিনটা কন্ডিশন কি এখানে আছে? কোনো কিছুই তো নাই, তাহলে কি করতে হবে? তাহলে এখানে অবশ্যই ইনডিফিনিটে ইউজ করতে হবে, তাই এখানে আমি ফিউচার ইনডিফিনিটে ইউজ করলাম। রুল নাম্বার 2, যেটাকে আমাদের ছিল হলো ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ। যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে দুটো অংশই প্রেজেন্ট হয়। ইফ যুক্ত অংশ মানে কি বলতো? যেই ক্লোজের বাম পাশে ইফ থাকে সেটাকে আমরা ইফ যুক্ত অংশ বলি। তাহলে এই যে ইউ হিট ইট 100°C, এই ক্লোজের বাম পাশে কি আছে? ইফ আছে, তাহলে এটা হলো একটা ইফ যুক্ত অংশ। ইফ যুক্ত অংশ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইফ ইউ হিট, হিট হলো মূল ভার্বের ভার্ব 1। যদি তুমি এটাকে 100°C তাপমাত্রা উত্তপ্ত করো তাহলে কি হবে? ওয়াটার বয়েলস, পানি ফোটা শুরু করবে। এটা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ, যে 100°C তাপমাত্রায় পৌঁছান মাত্রই পানি ফোটা শুরু করে দেয়। যেহেতু জিনিসটা একটা ইউনিভার্সাল ট্রুথ, সেজন্য আমরা কি করলাম? আমি ইফ ছাড়া অংশ প্রেজেন্ট ফর্মে দিছি, ওয়াটার বয়েলস। এই ওয়াটার বয়েলস এর পরিবর্তে যদি দিতাম যে ওয়াটার উইল বয়েল, তাও হইতো, খুব একটা ভুল হইতো না। বাট এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বলা হয় যে ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ যদি থাকে, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ফর্ম হইলে পরবর্তী অংশ কোন টেন্স হয়? পরবর্তী অংশ বা ইফ ছাড়া অংশ, এই অংশটাও আমাদের প্রেজেন্ট টেন্স হবে। ফিউচার টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ ইউনিভার্সাল ট্রুথ মানে এটা সাথে সাথে ঘটবে, সায়েন্টিফিক ট্রুথ মানে সাথে সাথে ঘটবে। তো ওখানে তো আসলে আমাদের কোনো মানেই হয় না, তাই না, ফিউচার ফর্মটা ইউজ করা। তাহলে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে দুই রকম দেখলাম, একটা ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হলে আরেকটা ফিউচার, আর একটা প্রেজেন্ট হলে প্রেজেন্টই হয়। কোন ক্ষেত্রে হচ্ছে? বললাম যখন আমাদের ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ থাকতেছে তখন জিনিসগুলো আসলে হয়ে যাইতেছে। এটা আমাদের এক নাম্বার গেল। তারপর ইফ এর সেকেন্ড কন্ডিশন যেটা, এটা হলো ইফ যুক্ত অংশ যদি পাস্টে হয়। এই যে ইফ ইউ কেম, কেম হলো মূল ভার্বের ভার্ব টু, ইফ যুক্ত অংশ। এই যে এই ক্লোজের বাম পাশে ইফ আছে, তার মানে ইফ যুক্ত অংশ। ইফ যুক্ত অংশ যদি পাস্ট টেন্সে হয় তাহলে ইফ ছাড়া অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভার্বের ভার্ব জিরো বা বেস ফর্ম। তাহলে উডের পর মূল ভার্বের ভার্ব জিরো বা বেস ফর্ম হয়ে যাবে। এটা সেকেন্ড কন্ডিশন, এতটুকুই সেকেন্ড কন্ডিশন। ইফে যদি 3 নম্বর স্ট্রাকচারে চলে আসেন, ওই যে বললাম পারফেক্টের স্ট্রাকচার। ইফ যুক্ত অংশ যদি পারফেক্ট হয়, দেখেন ইফ ইউ হ্যাড কাম, এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাই না? এখানে হ্যাড কি? হ্যাড হলো মূল ভার্বের ভার্ব, আর কাম কি? কাম হলো মূল ভার্বের ভার্ব থ্রি। তাহলে হ্যাড এখানে কি হচ্ছে? হ্যাড হচ্ছে ফাইনাইট ভার্ব। কাম কি হচ্ছে? এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। তাহলে ইফ যুক্ত অংশ যদি পারফেক্ট টেন্সে হয়, কোন পারফেক্ট? পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ইফ ছাড়া অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস মূল ভার্বের ভার্ব ফ্রি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস মূল ভার্বের ভার্ব ফ্রি, এটাই হইছে, রাইট? অথবা ইফ নাও থাকতে পারে, এই হ্যাড যেটা অক্সিলারি ভার্ব ছিল এটাও সামনে আসতে পারে। ইউ হ্যাড কাম বাক্যে ছিল, সেটা আমি বললাম যে হ্যাড ইউ কাম, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসছে। তো অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে চলে আসে তখন কি হবে? তাও তো এটা পাস্ট পারফেক্ট, তাই না? এই যে হ্যাড প্লাস মূল ভার্বের ভার্ব ফ্রি, হ্যাঁ তাও এটা পাস্ট পারফেক্ট। তো একটা অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস মূল ভার্বের ভার্ব থ্রি। এটা আমরা এখানে ইউজ করছি। আই হলো সাবজেক্ট, তারপর উড হ্যাভ, তারপর গুণ হলো মূল ভার্বের ভার্ব থ্রি। এভাবে জিনিসটা কাজ করতেছে, তাই না? এটা আমাদের থার্ড রুলের মধ্যে ছিল। তাহলে আমরা এখন কি শিখলাম? ফার্স্ট রুলে শিখলাম হলো প্রেজেন্টের সাথে ফিউচারের কন্ডিশন।
আবার শিখলাম প্রেজেন্টের সাথে প্রেজেন্টের কন্ডিশন। কখন প্রেজেন্টের সাথে প্রেজেন্ট? নর্মালি যখন ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ তখন। তারপর 2 নম্বর কন্ডিশন শিখলাম যে ইফ যুক্ত অংশ পাস্ট হলে পরবর্তী অংশ উড এর সাথে বেস ফ্রম। তারপর শিখলাম যদি পাস্ট পারফেক্ট হয় ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব ফ্রি, তাহলে পরবর্তী অংশে উড হ্যাভ প্লাস ভার্ব ফ্রি হচ্ছে। আর ইফ না থেকে যদি হ্যাড আগে চলে আসে তাও সেম কন্ডিশন, যেহেতু পাস্ট পারফেক্ট তাহলে এখানে কি হবে, জিনিসটা আমাদের উড হ্যাভ প্লাস ভার্ব ফ্রি হবে, রাইট? এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তারপর লাস্ট বাট নট লিস্ট এটাকে বলা হলো আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল কন্ডিশন কি? দেখো যদি ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, ঠিক আছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার জিনিসটাকে অবাস্তব বোঝায়, কোনো করা সম্ভব না, তুমি পারবে না, সেটাকে আসলে ঘুরে ফিরে কি বলে, আনরিয়েল কন্ডিশন বলে। আই ওয়ার এ কিং, যদি একজন রাজা হইতাম আই উড হেল্প, তার মানে এই ব্যক্তিটা জীবনে সম্ভব কুসুম কল্পনা, আমি রাজা হইলে তোমাকে সাহায্য করতাম। তার মানে এই ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে যে সে কখনো পারবে না, যেটা মানুষ কোনো পারবে না, যেটা মানুষের একটা স্বপ্ন হয়ে থাকে, সেটাকে আনরিয়েল কন্ডিশন বলে। এই আনরিয়েল কন্ডিশন বোঝানোর জন্য আমরা কি করি, ওয়াজের পরিবর্তে এখানে ওয়ার ইউজ করি। এখানে ওয়ারের বাংলা মিনিং কি? ওয়ারের বাংলা মিনিং হলো হতাম। তো ওয়াজের বাংলা মিনিং কি? ওয়াজের বাংলা মিনিং হলো ছিল। আমার এখানে হতাম মিনি দরকার, তাই এখানে ওয়ার হয়েছে ইফ আই ওয়ার কিং, যদি আমি একজন রাজা হইতাম। যদি ইফ যুক্ত অংশ আমার যেহেতু ভার্ব টু তে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরবর্তী অংশ কি হবে, সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভার্বের বেস ফর্ম হবে। এটাই আসলে হইছে, এটাকে বলতে হলো ইফ কন্ডিশন। এই ইফ কন্ডিশন থেকে কমপ্লিটিং স্টোরিতে বা কমপ্লিটিং স্টোরিতে না কমপ্লিটিং সেন্টেন্সে একটা না একটা কোশ্চেন থাকে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি একটু স্ট্রাকচার গুলোর দিকে তাকাই তাহলে আমাদের তো জিনিসগুলো আরো ভালো হবে। দেখার চেষ্টা করি। এই জিনিস আমরা 1 মাস ধরে শিখছিলাম, জিনিসগুলো কিন্তু আসলে একদিনের জিনিস। দেখেন আপনি একটু এক্সাম্পলের দিকে দেখেন, দেখেন আপনি যা ভালো মনে করেন, তাহলেই বুঝতে পারবেন। সব যুগগুলো এভাবে থাকবে, ইফ ওয়াটার ফ্রিজেস তারপর ড্যাশ, রাইট? তো পানি জমাইলে কি হয়, ইট উইল বিকাম সলিড, এটা সলিড বা কঠিন বস্তুতে পরিণত হয়। ইফ ইউ কাম, আই উইল গো। ইফ ইউ ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল হেল্প ইউ। সেম, ইফ আই ফিনিশ মাই ব্রেকফাস্ট, আই মাস্ট টেক আ কাপ অফ টি। ইফ ইউ কাম, আই হ্যাভ টু গো। এগুলো দেখতেছি, তাহলে এই অংশতে আমাদের ড্যাশ থাকবে, যেগুলো আমি গোল লাইক দিতেছি, তাই না? এই অংশ ড্যাশটা আমার ফিল ইন করতে হবে। আমি বুঝবো যে ইফ এর কোন কন্ডিশন, ও দেখলাম প্রথম কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হলে পরবর্তী অংশ কি হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অথবা আমি আরো অনেকগুলো অক্সিলারি ইউজ করতে পারি, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, হ্যাভ টু, এটসেট্রা এটসেট্রা। সিচুয়েশন বুঝে এগুলো আমরা চেঞ্জ করতে পারি, রাইট? যেমন হ্যাভ টু মানে কি, এটা প্রয়োজন, মানে হ্যাভ টু মানে তোমার অবশ্যই করতে হবে। মাস্ট মানে জিনিসটা খুব বেশি প্রয়োজন। মে মানে তোমার ইচ্ছা, করতে পারো নাও করতে পারো। ক্যান মানে তুমি চেষ্টা করে দেখতে পারো। উইল মানে নর্মাল ফিউচার বোঝায়। শ্যাল মানেও নর্মাল ফিউচার বোঝায়। সেটা শুধুমাত্র কার ক্ষেত্রে কাজ করে, সেটা শুধুমাত্র আমাদের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কাজ করে, তাই না? কারণ ফার্স্ট পার্সনের সাথে শুধুমাত্র শ্যাল বসে, আই বা উই এর সাথে, এছাড়া কিন্তু নর্মালি উইল ব্যবহার করা হয়। এই জিনিসটা আমরা আসলে এখান থেকে জানি। তো দ্যাটস দ্য থিম, এটা গেল আমাদের ফার্স্ট কন্ডিশন। আমরা এখন একটু সেকেন্ড কন্ডিশন গুলো এক্সপ্লেন করার চেষ্টা করি। সেকেন্ড কন্ডিশন কি দেখো তো, সাবজেক্টের সাথে যদি কি থাকে, সাবজেক্টের সাথে যদি মূল ভার্বের ভার্ব টু থাকে, পরবর্তী অংশ কি হয়, উডের সাথে মূল ভার্বের ভার্ব জিরো, তাই না? বা বেস ফ্রম, এটাই তো হইতেছে। দেখো আমি যদি একটু তাকাই, এটা কোন টেন্সে, হ্যাঁ মাছ মানি। আমরা হ্যাড দেখেই যেন না ভাবি যে এটা আমাদের পাস্ট পারফেক্ট, নো। এখানে তাকাও, এই হ্যাডটা এখানে ছিল, আই হ্যাড মাছ মানি। হ্যাডের পর কি আর কোনো মূল ভার্বের ভার্ব থ্রি আছে? নাই। তাহলে এটা পাস্ট পারফেক্ট হবে না। হ্যাডটা এখানে ভার্ব টু বা ফাইনাইট হিসেবে ইউজ হয়েছে, পাস্ট ইনডিফিনিট হিসেবে ইউজ হয়েছে। এটা পরীক্ষায় প্রচুর দেয়। হ্যাড আই মাছ মানে আমরা মনে করি এটা পাস্ট পারফেক্ট, এটা তো পাস্ট পারফেক্ট না, এটা হলো তোমাদের পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট হলে কি হবে, পরবর্তী অংশের সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভার্বের ভার্ব জিরো হবে বা ফাইনাইট ভার্ব হবে। এই জন্য এটা হচ্ছে উডের পর বেস ফর্ম, উড হ্যাভ প্লাস ভার্ব ফ্রি হয়নি। এটা কিন্তু আমরা কখনোই ভুল করবো না, এটা কিন্তু আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, মাথায় যেন থাকে। তো সেকেন্ড কন্ডিশনের মধ্যে এটাই শুধু ঝামেলা করে, বাকিগুলো ঝামেলা করে না। ইফ আই হ্যাড এ বুক, এই দেখো হ্যাড এর পর কিন্তু এখানে ভার্ব থ্রি নাই, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ কি হবে, উডের সাথে মূল ভার্বের বেস ফর্ম হবে। এখানে কিন্তু উড হ্যাভ আসবেই না, এটা কিন্তু আমরা কখনো ভুল করবো না। এই ভুল করলে আমাদের জন্য ব্যাপারটা কি হবে, অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, তাই না? এবার আসে হলো থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কি দেখছিলাম, পাস্ট পারফেক্ট। কিভাবে, এই দেখো ইফ আই হ্যাড সিন হিম, এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, দেখছো? এটাই তো। আবার দেখো এখানে, এখানে ইফ নাই বাট হ্যাডটা আগে আসছে, এই যে হ্যাড প্লাস কি মূল ভার্বের ভার্ব থ্রি। এই যে হ্যাড আই হ্যাড এ পেন, এই দেখো হ্যাড প্লাস আবার কি আছে মূল ভার্বের ভার্ব থ্রি। তাহলে প্রথমে একটা কি, প্রথমে একটা ভার্ব টু বা ফাইনাইট ভার্ব। আমি তোমাদের শিখাইছিলাম যে হ্যাড আই হ্যাড এ পেন, এভাবে হোয়াট চিহ্ন দিয়ে দিছিলাম, বলছিলাম বলো এখন এটা কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। বলছিলাম যে দেখো এই হ্যাডটা এখানে ছিল, আয়ের পর এটা আগে চলে আসছে, তাহলে আয়ের কাছে হ্যাড কোনটা, যেটা আগে চলে আসছে না, হ্যাঁ।
তাহলে এই একটা ভার্ব টু না, হ্যাঁ এই একটা ফাইনাইট ভার্ব না, হ্যাঁ তো একটা সাবজেক্ট ফাইনাইট হলে পরবর্তীগুলো কি হয়ে যায়, নন ফাইনাইট হয়, তাহলে পরবর্তী হারটা কি হচ্ছে, নন ফাইনাইট হচ্ছে, এটা কিন্তু আমরা দেখছিলাম। তো তার মানে এটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হলে কি হয়, উড হ্যাভ প্লাস মূল ভার্বের ভার্ব থ্রি হয়। কি হয়েছে, এটাই হয়েছে। এই ছিল হলো আমাদের থার্ড কন্ডিশন। তারপর জিরো কন্ডিশন কোনটা ছিল, ওই যে আমরা দেখছিলাম আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে একটা ইউনিভার্সাল ট্রুথ আছে, সেটাকে আমরা বলছিলাম হলো জিরো কন্ডিশন, বা যেটাকে সায়েন্টিফিক্যাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, এই জিনিসগুলো আমরা আসলে বলে থাকি, তাই না? এটা আসলে আমরা দেখতেছিলাম। ওকে, যে পয়েন্টে ছিলাম, তো জিনিসটা কিভাবে কাজ করতেছিল তাকাও। ইফ ওয়াটার ফ্রিজেস ইউনিভার্সাল ট্রুথ, ইফ ইউ হিট ইট 100 ডিগ্রি সেলসিয়াস ইউনিভার্সাল ট্রুথ, ইফ ইউ হিট আইস ইউনিভার্সাল ট্রুথ, ইফ ইউ ফ্রিজ ওয়াটার ইউনিভার্সাল ট্রুথ। তো ফ্রিজ করলে কি হবে, এটা বরফে পরিণত হবে, হিট দিলে এটা গলে যাবে, 100 ডিগ্রি সেলসিয়াস করলে এটা কি হবে, ওয়াটার বয়েল ফুটতে শুরু করবে, ফ্রিজ করলে এটা সলিড হয়ে যাবে। এগুলো সব ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ যখন হয় বা সায়েন্টিফিক্যাল ট্রুথ হয়, তখন দুটো অংশই প্রেজেন্ট হয়। তাহলে ইফ ছাড়া অংশটা এই দেখো প্রেজেন্ট, এই দেখো প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট, দেখছো ইফ ছাড়া অংশগুলো কি হয়ে গেছে, প্রেজেন্ট হয়ে গেছে। এটাই বোঝানো হচ্ছিল যে জিরো কন্ডিশন, বা আমাদের ইফ এর সাথে যে প্রেজেন্টের সিচুয়েশনটা ছিল, কন্ডিশন ছিল, প্রেজেন্ট হলে ফিউচার হয়। ইন কেস প্রেজেন্টের সাথে প্রেজেন্ট হইতেছে কেন, ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক্যাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ট্রুথের ক্ষেত্রে। আর আনরিয়েল যেটা ব্যাখ্যা দিয়েছিলাম ওইটাই, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, ওয়ার কখন হচ্ছে, যখন হোতা মিনিং দরকার, রাইট? হতার ক্ষেত্রে আর হোতা মিনিং দরকার। আমার আসলে ঘুরে ফিরে বলতে গেলে ওয়ার মানে যেটা বলছিলাম, যে তুমি যখন কোনো কিছু বাস্তবে করতে পারবে না, তোমার জন্য যেটা একটা আকাশকুসুম কল্পনা কল্পনা, তোমার পক্ষে কখনো সম্ভব না, সেটাকে আমরা আসলে ঘুরে ফিরে আনরিয়েল কন্ডিশন বলি। ইফ আওয়ার কিং মানে আমি কখনো রাজা হতেই পারবো না, যদি হইতাম কল্পনা করে কি বলতেছে, আউট হেল্প দ্য পোর, তাহলে আমি গরিবকে সাহায্য করতাম, বাট আমি হয়তো পরিশ্রম করলে আমার পক্ষে আরো ভালো কোনো কিছু করা সম্ভব। এই জিনিসটা এখানে বোঝানো হইতেছে। তো এই যে প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, ওয়ার যদিও ভার্ব টু পাস্ট ইনডিফিনিট টেন্স, এর পরবর্তী অংশ কি হচ্ছে, উডের সাথে মূল ভার্বের ভার্ব জিরো বা বেস ফর্ম হয়েছে। এই ছিল হলো আমাদের ইফ কন্ডিশন। ইফ কন্ডিশন গুলো খুবই সহজ এবং খুবই ছোট। এখান থেকে কিন্তু আপনি একটা কোশ্চেন পাবেন, তাহলে হ্যাডবেডের ওটাতে থেকে চারটা থেকে একটা একটা পাচ্ছেন, ইফ কন্ডিশনের পাঁচটা থিওরি থেকে আপনি একটা পাচ্ছেন, পরীক্ষায় প্রতিবারই আসবেই, কোনো মাপ নেই। তারপর ইটস টাইম, ইটস হাই টাইম, এখান থেকেও ভাই তোমার পরীক্ষায় আসবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো পরীক্ষা দুই ভাবে কোশ্চেন দেয়, ইটস টাইমের পর ড্যাশ দিবে, ঠিক আছে, ইটস টাইমের পর ড্যাশ দিবে, তুমি দুই ভাবে করতে পারবা। ইটস টাইমের পর ডিরেক্ট মূল ভার্বের ভার্ব ফ্রাইড বা ইনফিনিটিভ টু তে কাজ সারতে পারবা। ভাইয়া ইনফিনিটিভ টু কি আমরা তো বুঝি না, তুমি বুঝো, তোমাকে ভার্ব টেন্সের ক্লাস আমি 4 ঘন্টা করে নিছিলাম, নিয়ে সেখানে কভার করছিলাম। ভার্বের 6টা কোডিং করা থাকে, প্রথম 3টা ফাইনাইট, পরে 3টা নন ফাইনাইট, এসব জিনিসগুলো শিখাই দেওয়া হয়েছিল, তাই তুমি জিনিসগুলো পারো। ইটস টাইম বা ইটস হাই টাইমের পর যে ডিরেক্ট ড্যাশ থাকে, তখন সেখানে আমরা কি বসাবো, হয় মূল ভার্বের ভার্ব ফ্রাইড দিয়ে বাক্যটা শেষ করে দিব, ইটস টাইম টু টেক মেডিসিন, অথবা কি করতে পারি, আমি ইটস টাইমের পর আবার সাবজেক্ট আনতে পারি, সাবজেক্টের পর মূল ভার্বের ভার্ব টু বসাইতে পারি, ইটস টাইম টু টেক ইওর মেডিসিন। ইটস টাইম বলতে বুঝে এটাই চূড়ান্ত সময়, বা এটাই সর্বোচ্চ শেষ পারফেক্ট সময়, যেই সময়ে তুমি যদি কাজটা করো তাহলে সর্বোচ্চ ক্লাইম্যাক্স বা পিক মোমেন্টে যে অ্যাডভান্টেজটা পাওয়া, সেই অ্যাডভান্টেজটা তুমি পাবা। এরপর যদি 1 সেকেন্ডও লেট করো, তাহলে আসলে তুমি সবকিছু হারাই ফেলবা, তুমি আর সেই পিক কি ফ্যাসিলিটিসটা পাবা না। এটাই আসলে ইটস টাইমের হাই টাইম দ্বারা বোঝানো হয়, যে এটাই সময় বা এটাই প্রকৃত সময়, জিনিসটা আসলে এভাবে কাজ করে, যেটা আমরা আসলে দেখতেছি। সো এখানে একটু ছিল, দ্যাটস দ্য থিম। চলো এরপর আমরা একটু পরের দিকে আগাইতে যাই। তো পরীক্ষায় কিভাবে আসবে, এই যে এখানে ড্যাশ দিবে, দেখো তুমি দুই ভাবে করতে পারো, তুমি ইনফিনিটিভ টু ভার্ব ফাইভ দিয়েও করতে পারো, অথবা সাবজেক্টের পর একটা মূল ভার্বের ভার্ব টু নিয়েও করতে পারো, ঠিক আছে। তোমার মনে হতে পারে ইটস টাইম টু টেকিং ইওর মেডিসিন, নো, এখানে কোনো ভার্বের সাথে আইএনজি হবে না, এখানে ইনফিনিটিভ টু হবে। কেন, ইনফিনিটিভ টু দ্বারা তুমি জানো প্রেসার দ্বারা, প্রেসার দেওয়া বোঝায়, প্রেসার বা জোর দেওয়া বোঝায়, তাই না? একটা একটা প্রেসার ক্রিয়েট করতেছো তুমি, এটাই প্রকৃত সময় মেডিসিন নেওয়ার। তো এখানে তো প্রেসার ক্রিয়েট করতে হবে, যেহেতু একটা ক্লাইম্যাক্স টাইম, পিক মোমেন্ট, তাই না? এই জন্য এটাকে আমি কি ইউজ করতেছি, বা জেনিথ, যেটাকে চূড়া বলে, সবকিছুর চূড়া বা সর্বোচ্চ মোমেন্ট, জেনিথ, জেনিথ টাইম। এই জন্য এখানে তোমার ভার্ব ফাইভ ইউজ করতে হচ্ছে, বা প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে, অথবা সাবজেক্টের পর মূল ভার্বের ভার্ব টু ইউজ করতে হচ্ছে। তো আমরা কখনোই ভুল করবো না। এটা আমাদের 3 নম্বর স্ট্রাকচারের মধ্যে ছিল। প্রথমে হ্যাডবেটের উত্তরটা দেখলাম, 2 নম্বর ইফ কন্ডিশন দেখলাম, 3 নম্বর দেখলাম যে ইটস টাইম বেসিস ইটস হাই টাইম, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এটা পরীক্ষায় অনেক আসে ভাই, হোয়েন আর হোয়াইলের স্ট্রাকচার একটা আসেই প্রতিবার দেখা যায়, মানে এত বেশি ইম্পর্টেন্ট, বুঝানোর বাইরে। কিরকম ভাই, বাংলা কথায় যদি আমি তোমাকে বলি যে একটা বাক্যের দুটো অংশ আছে, তার মানে বুঝতেছো এগুলো একটা কমপ্লেক্স বাক্য। এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি তাকাও মাঝখানে হয়ে আবার পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে কি,
এখানে আমি দেখতেছি দুটো করে ক্লোজ আছে, একটা করে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, তার মানে এগুলো একটা কমপ্লেক্স বাক্য। তো বলছে ভাই দেখো কমপ্লেক্স বাক্যের ক্ষেত্রে সারা জীবনের জন্য ফিক্সড একটা অংশ যদি এখানে দেখো তাহলে আরো ভালো বুঝবা। এই যে হোয়েন হলো একটা সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে? একটা অংশ যদি যে হি ওয়াজ ওয়াশিং হিজ কার, একটা অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস, এটা হলো পাস্ট কন্টিনিউয়াস। একটা অংশ যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, আরেকটা অংশ কি হবে? এই যে আই ইট। আরেকটা অংশ হলো পাস্ট ইনডিফিনিট। এই আর কি থিওরি, আর কোনো থিওরি না। তোমাকে বলছে তুমি যেদিকেই যাও, একটা অংশ পাস্ট কন্টিনিউয়াস হলে আরেকটা অংশ হয় পাস্ট ইনডিফিনিট হবে, যেভাবেই থাক না কেন। এই যে তাকাও, শুরুতে হোয়েন আছে, একটা অংশ তো তোমার দেওয়া থাকবে, একটা অংশ যদি যে পাস্ট কন্টিনিউয়াস হয়, আরেকটা অংশ তুমি কি করবা? এই যে আই ওয়াজ এফ্রেইড, পাস্ট ইনডিফিনিট তুমি দিয়ে দিবা। তুমি যেভাবেই যাও সব ভাবেই জিনিসটা ম্যাচ করবে এবং এটা পরীক্ষায় আসবে। দেখো হোয়েন শুরুতে থাকলেও একটা পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস, বা আগে পাস্ট কন্টিনিউয়াস দিলে পরে পাস্ট ইনডিফিনিট, শুরুতে পাস্ট ইনডিফিনিট দিলে পরে পাস্ট কন্টিনিউয়াস, তুমি যেভাবেই যাও কোনো সমস্যা নেই আমাদের। বা হোয়াইলও যদি থাকে সেম, একটা পাস্ট ইনডিফিনিট হলে হবে, আরেকটা পাস্ট কন্টিনিউয়াস হবে, তুমি যেদিকে যাও ঘুরে ফিরে যা তাই। যে একটা ইনডিফিনিট হলে একটা কন্টিনিউয়াস, হোয়েন এর ক্ষেত্রে প্রচুর থাকে, হোয়েন আর হোয়াইল এর ক্ষেত্রে। যদিও এটা আমাদের কখনো আসলে প্রেজেন্ট বা ফিউচার দিয়ে থাকে না এইচএসসি এর ক্ষেত্রে। তো আমরা যখন অ্যাডমিশনে কমপ্লিট দিব জিনিসগুলো আবার, তখন আমরা ফিউচারটা দেখবো। আপাতত তুমি পাস্টেরটা দেখো তোমার এইচএসসির জন্য, যে ভাই দেখো ওয়েন হোয়াইল যদি মাঝখানে শুরুতে বাক্যের যেখানেই থাক, একটা অংশ পরীক্ষায় দেওয়া থাকবে, একটা যদি ইনডিফিনিট দেওয়া থাকে, আর এটা আমি পাস্ট কন্টিনিউয়াস বসাই ফেলবো। কিভাবে? এইভাবে ধরো হি ফেল ডাউন হোয়াইল, এখানে ড্যাশ, তো এখানে ড্যাশ দিল, গোল্ড একটা ড্যাশ। তো দেখলাম আচ্ছা হোয়েন বা হোয়াইল আছে, একটা অংশ পাস্ট ইনডিফিনিট আছে, তার একটা অংশ কি হয়ে যাবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তখন আমি হি ওয়াজ ওয়াকিং বা ইটসেট্রা যে কোনো কিছু দিতে পারতাম, রাইট? আমি এখানে আমার ইচ্ছা মতো যেটা ভালো মনে হইতো, যেটা মিনিংফুল হবে সেটা আমি দিতে পারতাম। তো স্ট্রাকচার গুলো জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর যদি জিনিসটা এমন হয় যে আরো অন্য অন্য টেন্স বা প্রেজেন্ট বা ফিউচার আছে, ইনকেস আসলে জিনিসটা পরীক্ষায় আপাতত তোমার জন্য দরকার নেই, আসবে না, জাস্ট একটা জেনে রাখো যে হোয়েন না হোয়াইলের ক্ষেত্রে কি বলতো, হোয়াইলের ক্ষেত্রে যদি প্রথম অংশ বা যাই হোক হোয়াট এভার যে কোনো একটা অংশ প্রেজেন্ট টেন্সে হয়, হ্যাঁ, তাহলে কি হবে? আর এটা হবে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে কি বোঝাচ্ছে? ফাইলের ক্ষেত্রে যদি একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, তাহলে আরেকটা অংশ কি হবে? আরেকটা অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এটা থেকে এক্সাম্পল দেন তো। ফেলের প্রেজেন্ট ফর্ম কি? ফলস। এফ এটা বলে সি ফলস, হি ফলস ডাউন হোয়াইল, তাহলে কি হতো? এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকতো, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতো, তাহলে কি হতো? হি ইজ ওয়ার্কিং হতো, লাস্টে একটা ফুল স্টপ হতো। এইভাবে জিনিসটা আসলে কভার হয়েছে। এটাই বলছে। হোয়েন এর ক্ষেত্রে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে একটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেম হোয়াইল এর ক্ষেত্রে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট ইনডিফিনিট, এভাবে কাজ করতেছে। আমি আসলে রুলস এর চেয়ে এক্সাম্পলে বেশি বিশ্বাস করি। তো এক্সাম্পল তুমি যদি শিখে রাখো, নোট করে রাখো, রুলস তুমি নিজেই বানাইতে পারবা। এটা হলো সবচেয়ে সুন্দরতম একটা ব্যাপার, রাইট? এই জিনিসটা আমরা আসলে এখানে করতেছি। ওকে, তো এটা আমরা দেখলাম মানে 5 নাম্বার স্ট্রাকচার। 6 এর মধ্যে যেটা প্রচুর আসে সেটা হলো সিন্স অ্যাজ ইফ অ্যাজ দো। এটা কতবার দেখছি আমরা একটু চিন্তা করে দেখি তো। অনেকবার দেখেন এটা পরীক্ষায়, বলো। অনেক বেশিবার আসছে না? আসছে। জিনিসটা কিভাবে কাজ করে? বলছে দেখো তেমন কোনো কিছু না, আমি এদিকে তাকাই একটু বুঝি, একটা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। নুসরাত ওয়ার্কস, তাহলে একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট পি ওয়ান আই। অ্যাজ দো বা অ্যাজ ইফ, এমন ভাবে হাঁটে যেন হিস্টোরিক মডেলিং, সে যেন মডেলিং শিখতেছে বা মডেলিং করতেছে, এটা বুঝাইতেছে। তো একটা প্রেজেন্ট ইনডিফিনিট হলে আরেকটা কি হয়ে যাচ্ছে? আরেকটা দেখতেছি ওমা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে জিনিসটা কিভাবে আগাইতেছে দেখো, এখানে সুন্দর মতো লিখে দেওয়া আছে। সিন্স অ্যাজ ইফ বা অ্যাজ দো বাক্যের মাঝখানে থাকবে, এটা বাম পাশে বা প্রথমে যদি প্রেজেন্ট সিম্পল মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে কি হবে? এই অংশে কি হবে? পরবর্তী অংশে কি হবে? পাস্ট সিম্পল। সিম্পল মানে হলো ইনডিফিনিট, যেটাকে আমরা বলতেছি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রথম অংশ ইনডিফিনিট বা পারফেক্ট হইলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হবে, এটাই বুঝাইছে, আর কিছু না। এখন ভাই প্রথম অংশ কখন ইনডিফিনিট হয়, কখন পারফেক্ট হয়? ভাই পারফেক্ট কখন হয়? যখন তুমি একটা কাজ করে ফেলছো, ফলাফল বিদ্যমান থাকতে হবে, তখন সেটা পারফেক্ট টেন্স হয়, তাই না? আর ইনডিফিনিট কখন? আমরা জানি যে ইউনিভার্সাল ট্রুথ, ট্রুথ বা আর বাকি সকল ক্ষেত্রে ইনডিফিনিট হয়। কন্টিনিউয়াস তো শুধুমাত্র চলমান কাজ, আর পারফেক্ট কন্টিনিউয়াস হলো সময় উল্লেখ করে চলমান কাজ। এগুলোকে আমরা জানি, এগুলো আমরা জানি। তো একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আরেকটা অংশ পাস্ট ইনডিফিনিট হবে। এটাই স্ট্রাকচার। এভাবে পরীক্ষায় ড্যাশ দিয়ে দেয়। কিভাবে ড্যাশ দেবে? এই যে ইটস মেনি ইয়ার্স সিন্স, তারপর দিল ড্যাশ, হ্যাঁ, অনেক বছর হয়েছে, সিন্স, তারপর তোমাকে এখানে ড্যাশ দিয়ে দিল। এখন তুমি ভাই কি হবে? হ্যাঁ, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মাঝখানে সিন্স অ্যাজ দ্য অ্যাজ ইফ আছে, তাহলে পরবর্তী অংশ কি হবে? পার্ট টু বা পাস্ট ইনডিফিনিট হবে। সেজন্য আই কেম টু রাজশাহী, এখানে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে বসাই দিলাম এভাবে।
এবার আরেকটা কথা আছে, এবার যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয়, মাঝখানে সিন্স অ্যাজ দ্য অ্যাজ ইফ থাকে, তাহলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। ইম্পর্টেন্ট। দেখো এখানে তাকাও, ইট ওয়াজ মেনি ইয়ার্স, অনেক বছর হচ্ছে। তারপর কি বলছে? সিন্স, যখন কি দে হ্যাড ফার্স্ট মেট, তারা প্রথম কি করছিল? তারা প্রথম দেখা করছিল। তাহলে কি হইলো? প্রথম অংশ কি? পাস্ট ইনডিফিনিট, মাঝখানে কি আছে? সিন্স অ্যাজ দো বা অ্যাজ ইফ আছে। তাহলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট পারফেক্ট হবে। এখানে তো পাস্ট পারফেক্ট আছে, দে হ্যাড ফার্স্ট মেট। ফার্স্ট হলো এখানে একটা অ্যাডভার্ব, কারণ অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসে অ্যাডভার্ব হয়, শিখেছিলাম। হ্যাড হলো মূল ভার্বের ভার্ব টু বা ফাইনাইট ভার্ব, মেট হলো মূল ভার্বের ভার্ব থ্রি বা নন ফাইনাইট ভার্ব। তাহলে হ্যাড এর পর যেহেতু ভার্ব থ্রি আছে, জিনিসটা কোন টেন্স? জিনিসটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই না? এভাবে আসলে কাজ করতেছে। তাহলে একটা অংশ পাস্ট ইনডিফিনিট হইলে মাঝখানে সিন্স অ্যাজ দ্য অ্যাজ ইফ থাকলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট পারফেক্ট হবে। মনে থাকবে? তো এই কয়টা হলো আমাদের অ্যাডমিশনের স্ট্রাকচার, যেটা অ্যাডমিশনও তোমার আসলে কাজে লাগবে। এবারে এইচএসসি এর জন্য আরো কিছু ডেডিকেটেড জিনিসপত্র আছে, এগুলোতে আমরা একটু দেখার চেষ্টা করব। চলো। তো আরো কয়েকটা আছে যেগুলো, সেগুলো আমরা একটু ওপেন করতেছি, হ্যাঁ, আমাদের সুবিধার জন্য। তো আমরা দেখলাম ইটস টাইম, ইটস হাই টাইমের পর যদি ডিরেক্ট ব্যাস থাকে, তখন কি হচ্ছিল? তখন আমার হয় ইনফিনিটিভ টু হচ্ছিল, না হয় সাবজেক্ট এবং মূল ভার্বের ভার্ব টু দিয়ে আমরা ক্লিয়ার করে দিচ্ছিলাম, তাই না? এই জিনিসপত্র দেখতেছিলাম। বাট যদি ফর থাকে তখন কি করবো? ইটস টাইম ফর, তখন এই দেখো, তখন তুমি কি করবা? তুমি রুলস দেখিও না ভাই, তুমি শুধু এক্সাম্পল গুলো লিখে রাখো, রুলস বানাবা নিজে। দেখো, ইটস টাইম ফর, এই যে ইটস টাইম ফর, এরপর একটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক একটা অবজেক্ট দিতে হবে, কারণ প্রিপজিশনের পর তো একটা আমরা কি জানি, নাউন বা প্রোনাউন হয়, তাই না? আর নাউন বা প্রোনাউন তো কি হয়? অবজেক্টের হয়ে থাকে। একটা অবজেক্ট পজিশনে শুধুমাত্র নাউন বা প্রোনাউন বসতে পারে। তাহলে ইটস টাইম ফর আস বা দেম, এটা আমাদের জন্য সময়। তারপর কি করবা? এই যে ইনফিনিটিভ টু তে কাজটা চালাই দিব, মূল ভার্বের ভার্ব ফাইভ, মূল ভার্বের ভার্ব ফাইভ, তাই না? যদি এখানে ফর না থাকতো, ফর না থাকতো, আস বা দেম এগুলো বসানো না, তারপর তুমি ডিরেক্ট ইনফিনিটিভ টু তে কাজ ছেড়ে দিতে পারতা। বাট যেহেতু এখানে ফর আছে, তাই বলছে ভাই সবই সেম, আলাদা কোনো কিছু না। একটা ব্যক্তিবাচক বা সিচুয়েশন অনুসারে ভ্যালিড হয়, সেটা বসাই দাও। সেটা দেওয়ার পর এখানে মূল ভার্বের ভার্ব ফাইভ বা তুমি ইনফিনিটিভ টু, এর বেশি কিন্তু এখানে কোনো কিছু, তাই না? এটাই আমরা রুল নাম্বার ওয়ান এর যে টাইম, যেটা এক্সট্রাক্ট ছিল, যদি ফর থাকে তখন একটা পার্সোনাল মানে কিন্তু ব্যক্তিবাচক বা বস্তুবাচক হয়, কারণ পার্সোনাল প্রোনাউনে কি ছিল? ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে pronoun হয় সেটা পার্সোনাল। একটু ওয়েট করি, আই থিঙ্ক একটু ব্লাড যাইতেছে, আই এম নট, একটু ওয়েট, ব্লাডটা ঠিক আছে, আমরা একটু চেক করি। ওকে, আমরা কানেকশন চেঞ্জ করতেছি। কানেকশন চেঞ্জ করলে তখন প্রবলেমটা ঠিক হয়ে যাবে। আপাতত একটু আমাকে কানেকশনটা চেঞ্জ করার জন্য, ওকে? একটু থিঙ্ক জিনিসটা ঠিক হয়ে গেছে, তারপর আমরা কিছুক্ষণ একটু ওয়েট ওয়েট করে চেক দিই। ফাইন। আশা করি যে এখন ঠিকঠাক আছে, তাই না? এখন আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। তারপর আর একটু ওয়েট করব একদম পারফেকশনের জন্য। ওয়েট একটু। ওকে, ওকে, আমাকে একটু জানাবেন যে ব্লার লাগতেছে কিনা, হ্যাঁ? আমি উপরে যেহেতু স্পিড কিছুটা কম দেখতেছি, আমার মনে হচ্ছে জিনিসটা ব্লার। বাট তারপর আমরা প্রবলেমটা ফিক্স করতে পারবো আর কিছুক্ষণ টাইম যদি এখানে আসলে নিই। ওকে, আমার মনে হয় এখন ধীরে ধীরে ফিক্স হইতেছে, মনে হয়, আই থিঙ্ক, কারণ ব্লাড তো আর দেখা যাচ্ছে না আমি যা দেখতেছি। ওকে, চলো তাহলে আমরা সামনের দিকে একটু আগাই। সো রুল নাম্বার ওয়ান, বা যেটা আমরা আগেই পড়ছিলাম, এক্সেপশনাল যে কেসটা, যদি কোনো কারণে ফর চলে আসে তখন আমরা কি করব, এটা আমি এখান থেকে দেখার চেষ্টা করলাম। এটা আমাদের ওয়ান এর মধ্যে ছিল। তারপর তুমি টু হিসেবে এখানে লিখে নাও, তোমার সিরিয়ালে যত সেটা তুমি সিরিয়ালে লিখে নাও। যদি পরীক্ষা এরকম থাকে সো মাচ, তখন কি করবে? ডট 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 সো মাচ। তারপর এখানে আন্ডারলাইন করা মানে এটা তোমার ড্যাশ থাকবে, বুঝতে পারছো? এই যে ড্যাশ কোথায় থাকবে? লাল কালিতে যেগুলো আন্ডারলাইন করে রাখছি না, ওইগুলো আসলে ড্যাশ। ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্ট দ্যাট, তুমি এত বেশি বুদ্ধিমতী যে, বা দেয়ার আর সো মেনি প্রবলেমস দ্যাট, এত বেশি সমস্যা আছে, ইউ হ্যাভ সো মাচ মানি, তোমার এত বেশি টাকা আছে যে, দ্যাট কি, এরকম যদি থাকে, মানে সো ডট ডট দ্যাট যে স্ট্রাকচারটা আমরা অ্যাকচুয়ালি বলতেছি, সো ডট ডট দ্যাট এই স্ট্রাকচার যদি থাকে, একটু মনে করে দেখবো, সো ডট ডট দ্যাট কতদিন যখন আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচার শিখছিলাম, মনে করো মনে করো,
সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যখন কতদিন একটা স্ট্রাকচার শিখলাম শো ডট ডট দ্যাট, সেখানে কি ছিল, সেখানে দেখলাম যে হ্যাঁ ভাইয়া আমাদের সিম্পল সেন্টেন্স ছিল যে টু ডট টু, এটা কমপ্লেক্স হয়ে যায় হলো সো ডট ডট দ্যাট। এই সো ডট ডট এর পর কি হচ্ছে, সাবজেক্টের পর ক্যান বা কুড আসতেছে, টেন্স অনুসারে আসতেছে, মনে আছে? তাহলে এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে এখানে কি আসবে, ক্যান আসবে। আর যদি পাস্ট টেন্স হইতো, হ্যাভ এর জায়গায় যদি হ্যাড থাকতো, এই সাইডে হ্যাড থাকতো, পাস্ট টেন্স হইতো, তাহলে এখানে ক্যানের পরিবর্তে কি আসতো, কুড আসতো। কুডের পর মূল ভার্বের বেস ফর্ম, এটা শিখছিলাম না আমরা কতদিন বলো? ক্যান বা কুডের পর মূল ভার্বের বেস ফর্ম আছে, যে সো ডট ডট দ্যাট। এটাকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে শিখে আসি নাই? এটা কি গতদিনের জিনিসপত্র না? হ্যাঁ, তাহলে কিন্তু নতুন কিছুই না, এটা গতদিনের জিনিসপত্র আমরা দেখলাম, তাই না? তারপর আবার দেখো তো, এটা কমপ্লেক্সের চিহ্ন সো ডট ডট দ্যাট, এটা সিম্পলে কি ছিল, সিম্পলে টু ডট টু ছিল, মনে পড়ে? এই যে দেখো, দ্য ম্যান ইজ টু ওল্ড টু উইক, হি ইজ সো উইক দ্যাট হি কান্ট প্লে, হি ইজ টু উইক টু প্লে। একটু আগে এগুলো আমরা গতদিন শিখে আসছি না? হ্যাঁ, তো দেখতেছো এই যে টু আছে, টি ডাবল টু, দ্য ম্যান ইজ টু ওল্ড, তারপর যদি এখানে ড্যাশ দেয় তখন তুমি কি বসাবা? অবশ্যই ইনফিনিটিভ টু বসাবা। ইনফিনিটিভ টু মানে কি? ইনফিনিটিভ টু মানে হলো মূল ভার্বের ভার্ব ফাইভ। খুব কঠিন ছিল জিনিসটা না। তো এখানে যা দেখতেছি আমরা সবগুলো অলরেডি আমরা শিখে ফেলছি। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন শিখছি না, সেখানেই শিখে ফেলছি। আমরা অ্যাডমিশনের গ্রামারের প্রবেশ করার মধ্য দিয়ে এই জিনিসগুলো খুবই সহজে ভাজা ভাজা করে ফেলছি, তাই না? আসো দেখো তো, রুল নাম্বার 18 তোমার কি চোখে পড়ে? সো দ্যাট কখন আসে? তোমার কি একটু মনে পড়তেছে যে আমরা গতদিন যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখলাম সেটার সেকেন্ড স্ট্রাকচার কি ছিল? যদি সিম্পল বাক্যে শুধুমাত্র ইনফিনিটিভ টু থাকে, কমপ্লেক্স বাক্যে সো দ্যাট হয়ে যায়, সো দ্যাট এর পর সাবজেক্টের পর ক্যান বা কুড আসে, তারপর মূল ভার্বের বেস ফর্ম বসে। মনে পড়ছে? মনে পড়ছে না? এই যে দেখো, দা বয় রিডস মোর, সো দ্যাট যাতে করে, উইথ ফুড সো দ্যাট যাতে করে। এই যে সাবজেক্টের পর কি হয়, ক্যান বা কুড হয়, তারপর মূল ভার্বের বেস ফর্ম হয়। কুড কখন? যখন এই সাইডে পাস্ট টেন্স। ক্যান কখন? যখন এই সাইডে প্রেজেন্ট টেন্স। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চিল্লাই চিল্লাই বলছিলাম, দেখো দুটো অংশ একই টেন্সের হবে, প্রথমে পাস্ট হলে পরেও পাস্ট, প্রথমে প্রেজেন্ট হলে পরেও প্রেজেন্ট। তোমার কি মনে পড়তেছে? মনে পড়ার কথা, তাহলে গতদিনের ক্লাসের সাথে কিন্তু এটা সিঙ্কেবল। খুব কঠিন জিনিস না, এগুলো সবই করাইছি। তারপরও আমরা এখানে কমপ্লিটিং সেন্টেন্স নামে নতুন একটা নাম দিয়ে দিছি। দেখো তো, এর পরবর্তী স্ট্রাকচার কি তোমার চোখে পড়ে? না, তুমি আমাকে দেখে বলো, আমার সমস্যা নাই। এই যে উইদাউট, একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো চোখে পড়ে কিনা। উইদাউট দিয়ে শুরু হলে চোখে পড়ে কিনা? এই যে উইদাউট এর পর ভার্বের সাথে আইএনজি হয়, মনে পড়ে? উইদাউট রিডিং মোর, এখানে একটা কি থাকবে, এখানে একটা কমা থাকবে, এখানে একটা কমা দিয়ে দাও, এখানে একটা কমা দিয়ে দাও। কমা দিলে জিনিসটা আমাদের আরো পারফেকশন দেখাবে। হ্যাঁ, এই দুইটাতে আমাদের কমা লাগবে। মনে করে দেখো, উইদাউট রিডিং মোর, পড়াশোনা করা ছাড়া, উইদাউট টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, পরিশ্রম করা ছাড়া, উইদাউট রাইডিং মাছ, বেশি লেখালেখি ছাড়া কি পারবে না? এই উইদাউট যদি এখানে থাকে, আমরা কি করতাম? পরবর্তী অংশে কোন টেন্সে দিতাম? পরবর্তী অংশে আমরা প্রেজেন্ট টেন্সে দিতাম বা ফিউচার টেন্সে দিতাম। ফিউচার টেন্সে খুবই কমই দিতাম, প্রেজেন্ট টেন্সে দিতাম সিচুয়েশন অনুযায়ী। তাহলে এখান থেকে আমি কি শিখলাম? যে এই যে এখানে লেখা আছে দেখো, যদি উইদাউট দিয়ে বাক্যটা শুরু হয় তাহলে পরবর্তী অংশে কি হবে? মিনিংফুল নেগেটিভ সেন্টেন্স। পরবর্তী অংশটা অবশ্যই নেগেটিভ করতে হবে। কেন নেগেটিভ করতে হইতেছে? তুমি একটু মনে করো তো, উইদাউট যখন আমরা কমপ্লেক্সে নিয়ে গেছিলাম তখন কি ছিল? তখন ছিল যে এক্সট্রা করে যখন আমরা একটা সাবজেক্ট আর ভার্ব আনতেছিলাম, ইফ প্লাস নেগেটিভ ছিল। যে ইফ উই ডোন্ট টেক এক্সারসাইজ উই ক্যানট শাইন অর উইল নট মেক আওয়ার বডি স্ট্রং, এরকম ব্যাপার স্যাপার ছিল না? ছিল। তার মানে আমার নেগেটিভ ছিল, তো কমপ্লেক্সে যেহেতু নেগেটিভ ছিল না? হ্যাঁ, তাহলে এখানে তোমার বাক্য নেগেটিভ বানাইতে হবে না? উইদাউট রিডিং মোর, বেশি পড়ালেখা না করলে কি করতে পারবে না? বেশি না পড়লে তুমি কি করতে পারবে না? বেশি না পড়লে তুমি পাস করতে পারবে না। তো উইদাউট, প্রথম অংশ যদি উইদাউট থাকে, নেগেটিভ থাকে, তাহলে পরবর্তী অংশ তোমার নেগেটিভ বানাইতে হবে। এটা এখানে বলা হয়েছে। দেখো, যদি প্রথম অংশ উইদাউট ছাড়া নেগেটিভ থাকে, পরবর্তী অংশ কি বানাইতে হবে? নেগেটিভ বানাইতে হবে। ওকে, এই হলো ব্যাপার। তারপর দেখো তো, তোমার কি এটা কমন পড়তেছে? যে সিন্স, অ্যাজ, বিকজ, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সে ছিল। তোমার কি মনে আছে? সিন্স, অ্যাজ, বিকজ, ইটসেট্রা, এগুলো কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। কি বলছিলাম বাবা? কমপ্লেক্স সেন্টেন্সে দুটো অংশ একই টেন্সের হয়। তোমার কি মনে আছে? মনে আছে। তো কোনো বাক্য যদি অ্যাজ থাকে, বিকজ থাকে, সিন্স থাকে, এই জিনিসপত্র থাকে, তখন দুটো অংশ কি হবে? একই টেন্সের হবে, তাই না? এখানে বিকজ এর পর একটু কমাটা কারো, এখানে আর কমা হবে না। এই অংশ পাস্ট টেন্স, তারপর বিকজ এর পর প্রেজেন্ট টেন্স, তারপর সিন্স এর পর পাস্ট টেন্স। তাহলে কি হচ্ছে? আমরা দেখতেছি একটা পাস্ট টেন্স, একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ। তো এটাই যদি হয়ে থাকে তাহলে একটু বুঝো জিনিসটা কি হইতেছে। তাহলে পরবর্তী অংশ একই টেন্সের হবে। পরবর্তী অংশ মানে কি? কনজাংশন ছাড়া অংশ, কোন অংশ? বা প্রিন্সিপাল অংশ। এই যে এটা তো সাবঅর্ডিনেট অংশ না? হ্যাঁ,
এখানে সাবঅর্ডিনেট কোনটা, এই যে বিকজ সহ এই অংশটা, এখানে সাবঅর্ডিনেট কোনটা, এই যে সিন সহ এই অংশটা, এগুলো সাবঅর্ডিনেট অংশ। সাবঅর্ডিনেট অংশ যেই টেন্সে আছে প্রিন্সিপাল অংশ সেই একই টেন্সেরই হবে, তাই না? পরীক্ষায় কোনটা দেওয়া থাকবে, যে কোনো একটা দেওয়া থাকবে। ধরো এই অংশ দেওয়া আছে, এই অংশ দেওয়া আছে, এই অংশ দেওয়া আছে, তো কমপ্লেক্স বাক্য দুটো অংশ একই টেন্সের হয় না? এখানে দেখো পাস্ট টেন্স, অ্যাজ উই বিহেভ রাফ, যেহেতু আমরা রাফ বিহেভ করছি, হি ওয়াজ পানিশড, এই জন্য তাকে পানিশড করা হয়েছে, যে পাস্ট টেন্সে দিতে হয়েছে, শেষ। এভরিবডি লাভস হিম বিকজ, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, দেখো পরবর্তী অংশ প্রেজেন্ট টেন্স, হি ইজ অনেস্ট। এভাবে তুমি দিবা সিচুয়েশন অনুযায়ী। তোমার যা বুঝতে হবে কোন টেন্স, জাস্ট একটা শর্টকাট চিট কোড মনে রাখবা যে কমপ্লেক্স বাক্য থাকলে না দুটো অংশ একই টেন্সের হয়, এটা সহজ আর কিছু হইতে পারে না, তাই না? আচ্ছা ওয়েট, আই থিঙ্ক নেট কানেকশন আর একটু প্রবলেম হয়েছে, উই আর চেকিং। ওকে, ঠিক হয়ে গেছে, মাঝখানে একটু মনে হয় প্রবলেম ছিল, বাট ঠিক হয়ে গেছে ভাই। চলো আমরা নেক্সট এর দিকে আগাই, দেন ইট উইল বেটার। এখানে ছিলাম, তো এভাবে কিন্তু আসলে আমার জিনিসগুলো আগাইতেছে, যেটা আমরা আসলে দেখতেছি। ওকে, সো নিচের গুলোতে একটু চলে যাই, যে দেখে আমরা বুঝি কিনা, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। সিনসার বিকজ এগুলো তো কমপ্লিট করলাম। তারপর এগুলো কি আমাদের কমন পড়ছে? এ হে, এটাও তো কমন পড়ছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে। দল দর কথা মনে আছে? দল দো কোন বাক্যে ছিল? কমপ্লেক্স বাক্যে ছিল। দল দো থেকে কি বলছিলাম? দল দো বাই দ্য ইনস্পাইট অফ অল দো, এগুলো কি? এগুলো বিপরীত অর্থ বোঝায়, তাই না? তাহলে একটা অংশ যেই টেন্স হবে, পরবর্তী অংশ সেম টেন্সে হবে। দো হি ইজ, পরে যে হি ইজ অনেস্ট, মিনিংফুল একটা ওয়ার্ড দাও। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি হেল্পস দ্য পোর, অলদো হি ইজ রিচ হি ডাজন্ট হেল্প দ্য পোর, সে গরিবদের সাহায্য করতেছে না। তুমি মিনিং বুঝতে পারতেছো? হ্যাঁ, ব্যাপারটা অনেক সুন্দর না? অবশ্যই কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর, যে দো অলদোর কাহিনী দেখলাম, আল্লাহ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে ভাই কপি করে নিয়ে আসছে। প্রথম অংশ যে টেন্স হয়, পরবর্তী অংশ সেই টেন্স হয়, এটা প্রেজেন্ট টেন্স, তাই পরবর্তীটা প্রেজেন্ট টেন্স। জাস্ট তুমি যখন বুঝবে এটা প্রেজেন্ট টেন্স, মিনিং বুঝো, সে যেহেতু গরিব, তাহলে কি এর সাথে কি অর্থ দিতে হবে? বিপরীত অর্থ দিতে হবে। তো এটাই বলা হচ্ছে যে দেখো, দল দ্য ইনস্পাইট অফ ডিসপাইট এগুলো যদি থাকে, তাহলে অল্টারনেটিভ মিনিংফুল সেন্টেন্স দিতে হবে বা বিপরীত অর্থ দিতে হবে। জাস্ট এতটুকু লিখে রাখতে পারি, দো অল দো ইনস্পাইট অফ এগুলো থাকলে বিপরীত অর্থ বা আমাদের কি অপোজিট মিনিং দিবে, এরকম একটা বাক্য এখানে লিখতে হবে। সেটাই কিন্তু এখানে আমরা লিখতেছি, কঠিন কিছু না। তারপর দেখো তো, লেস আনলেস কি শিখেছিলাম? হ্যাঁ, আনলেস কার সাথে ছিল? ইফ উই ডন্ট, এটার সাথে কিন্তু আমাদের ছিল। আনলেস দিল, মিনিংফুল একটা ওয়ার্ড দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। দেখো, আনলেস ইউ রিডস অ্যাটেন্টিভলি, ইফ ইউ নট স্টার্ট অ্যাট ওয়ান্স, ইফ ইউ নট তো হয় না ভাই, ইফ ইউ ডন্ট হয়, এটা একটু ঠিক করে নাও। এখানে মনে হয় লিখতে ভুল হয়েছিল, ইফ ইউ নট তো হবে না, ইউ ডন্ট হবে, ঠিক আছে? ইফ ইউ ডন্ট, ইফ ইউ ডন্ট স্টার্ট অ্যাট ওয়ান্স, তুমি যদি এখনই শুরু না করো, তাহলে কি হবে? তুমি ট্রেনটা মিস করবা, তুমি ফেল করবা। এটা কি? লেস আনলেস যদি বাক্যের মধ্যে থাকে, তার মানে কি? তার মানে এটা আসলে মিনিং কি দিচ্ছে? ইফ ইউ ডন্ট, যাহা লেস আনলেস মিনিং দিচ্ছে সেটাই হলো ইফ ইউ ডন্ট। যদি তুমি কাজটা না করো, তাহলে কি হবে? আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তার মানে কি? যদি তুমি ভালো করে পড়াশোনা না করো, তাহলে আনলেস এর মধ্যে নেগেটিভ একটা নেগেটিভ ওয়ার্ড হিডেন আছে, নট কথাটা হিডেন আছে, তাই না? দেখলাম, এই যে ওটাই আমরা বলতেছিলাম যে ইফ ইউ নট বা ইফ ইউ ডন্ট, ইফ ইউ নট তার হয় না, ইফ ইউ ডন্ট, এটা একটু আগে বলছিলাম। ইফ ইউ ডন্ট স্টার্ট অ্যাট ওয়ান্স, তুমি যদি এখনই শুরু না করো, এই নেগেটিভ অর্থ বোঝায়। তাই এখনই শুরু না করলে কি হবে? তুমি ফেল করবা, তুমি ট্রেনটা মিস করবা, এমন ব্যাপার স্যাপার। এটাই আসলে বলা হচ্ছে। তুমি দুটো জিনিস এখানে লিখে রাখো, যে লেস আনলেস যদি বাক্যটা থাকে, তাহলে এর মধ্যে কি? আনলেস থাকলে এর মধ্যে একটা নেগেটিভ ওয়ার্ড, নট কথাটা কি থাকতেছে? নট কথাটা হিডেন থাকতেছে। এক নাম্বার কাহিনী। ওকে, দুই নাম্বার কাহিনী। দুই নাম্বার কি? তোমার মিনিংফুল একটা বাক্য বসায় দিতে হবে, এবং কোন টেন্সে বসাবা? সেম সেম, বা প্রেজেন্ট টেন্সে বা ফিউচার, যে কোনো একটাই। আনলেস এটা প্রেজেন্ট টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তুমি এটা পরবর্তী অংশ মানে যেখানে ড্যাশ দেওয়া থাকবে, এটা তুমি প্রেজেন্টেও বসাইতে পারো, বা এটা তুমি কি বলো, ফিউচারেই বসাইতে পারো, দূরেতেও বসাইতে পারো, তোমার যেটা ইচ্ছা। তোমার যেটা ভালো লাগবে ভাই, তুমি সেটাই বসাবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই ছিল আমাদের হলো লেস আনলেস এর ব্যাপার। এইগুলো প্রতিটা স্ট্রাকচারই পরীক্ষায় আসতে দেখা যায়, এমন একটা ব্যাপার। হ্যাঁ, তারপর দেখেন, মানে সবগুলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের শিখাই দেওয়ার জিনিস। যশোর ইজ দ্য প্লেস, যশোর হলো একটা জায়গা। এই যে এটা কি ছিল? এটা রিলেটিভ, রিলেটিভের মধ্যে ছিল, রিলেটিভ, এটা আমাদের রিলেটিভের মধ্যে ছিল, মনে আছে? হ্যাঁ, আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে রিলেটিভ কনজাংশন টার্মটা পড়ছিলাম, বা নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার পড়ছিলাম, নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচার পড়ছিলাম, একটু মনে করে দেখবেন, তখন সেখানে আমরা আইডেন্টিফাই করতেছিলাম কিভাবে? যশোর ইজ দ্য প্লেস, এখানে ড্যাশ দিয়ে ছেড়ে দিবে, দা প্লেস, দা সিটি, ড্যাশ দিয়ে ছেড়ে দিবে। তো দা প্লেস কে ইন্ডিকেট করার জন্য আমি কি আনবো? ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো আনবো? ড্যাট আনবো নাকি হুইচ আনবো? কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? অবশ্যই
মিনিং অনুসারে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। যশোর ইজ আ প্লেস, প্লেস একটা জায়গা বুঝেছো সেজন্য হয়ার নিয়ে আসছি। তারপরে এখানে হয়ার নিয়ে আসছি, এখানে হয়ার নিয়ে আসছি, সবগুলো জায়গা বুঝাইতেছে। তাহলে একটা কমপ্লেক্স বাক্য হলো না? বলো। হ্যাঁ, যখনই হয়ার আনলা এটা একটা তোমার কমপ্লেক্স বাক্য হয়ে গেল। তাকাও, এই যে এখানে একটা কমপ্লেক্স হয়ে গেল। কেন? সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, সাবঅর্ডিনেট কনজাংশন হয়ে আছে। এখন আর একটা সাবজেক্ট লাগবে আর একটা ফাইনাইট ভার্ব লাগবে। এখন এই হলো ব্যাপার, তাই না? এখন মিনিং অনুসারে যেটা তুমি সেটা একটু বসে দাও। যশোর হলো একটা, যশোর হলো একটা জায়গা যেখানে কি, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, সাপোজ বা বললা যেখানে তুমি পড়াশোনা করেছিলে বা যেখানে তুমি পড়াশোনা করতেছো। তো প্রেজেন্টে পাস্টে হোয়াট এভার তুমি যে কোনো কিছু দিতে পারো মিনিং অনুসারে। হ্যাঁ, যশোর হলো একটা জায়গা যেখানে তুমি জন্মাইছিলা, তুমি অতীতে মিনিং দিছো। তুমি বলতে পারো হ্যাঁ যশোর হলো একটা জায়গা যেখানে আমি ভবিষ্যতে পড়াশোনা করব, যশোর একটা জায়গা যেখানে আমি পড়াশোনা করতেছি, যশোর একটা জায়গা যেখানে আমার বাবা মা থাকে, হোয়াট এভার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি প্রেজেন্ট পাস্ট ফিউচার, অনেকে মনে করি যে ভাই মনে হয় এটা আমাদের জন্য ভুল ধরবে, আল্লাহ এটা পাস্ট টেন্স কেন, ফিউচার কেন হলো না? আরে ভাই তুমি যে টেন্সটা বসাও না, সমস্যা তো নাই। বেটার হয় যে দেখো, যেহেতু কমপ্লেক্স বাক্য, এটা একটা প্রেজেন্ট টেন্স, এখানেও প্রেজেন্ট টেন্স বসাও। যশোর ইজ আ প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, সে অতীতে জন্মেছিল। বা তুমি জন্মানোর ক্ষেত্রে যদি দিতে পারো যে আর কি দিতে পারো, হোয়ার এভাবে দিতে পারো যে হোয়ার হি রিডস হিজ স্কুল লাইফ, এরকম তুমি দিতে পারো। বা হোয়ার হি টার্নস হিজ, হোয়ার হি টার্নস কি বলবা, হিজ চাইল্ডহুড, যেখানে সে তার আসলে চাইল্ডহুড বা শিশুবেলা বা শৈশবকাল কি করছিল, কাটাইছিল, পার করছিল, যে কোনো কিছু দিতে পারো, সমস্যা নাই। বাট কথা হলো ভাই কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রাখতে হবে। সাবঅর্ডিনেট কনজাংশনের পর একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। একটু তুমি যদি দিতে পারো আর ভাই কারো কোনো এগুলো নিয়ে দুশ্চিন্তা থাকবে না, শেষ কাহিনী এখানেই হবে, বুঝছো? তো যখন থাকবে দ্য টাইম, দ্য টাইম, ইয়ার, ডে, তার মানে তখন তোমার হোয়েন আনতে হবে। সেম কনসেপ্ট না? স্যাটারডে ইজ দ্য ডে হোয়েন, সময় বোঝাচ্ছে, হোয়েন সময় বোঝাচ্ছে, হোয়েন সময় বোঝাইতেছে। তারপর তুমি কি আনবা? একটা সাবজেক্ট আনবা, একটা ফাইনাইট ভার্ব আনবা, যে দা উইক বিগিনস। এখন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, ইট টোটালি ইওর উইশ। তুমি কোন বাক্য বসাবা, কেমন মিনিং দিবা, এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ডেন্ট। বাট মাথায় রাখতে হবে যে দা টাইম ইয়ার থাকলে এটা সময় বুঝাচ্ছে, হোয়েন জায়গা বুঝাইলে সেই জিনিসটা কি বসাইতেছি আমরা, জায়গা বুঝাইলে সেই জিনিসটাতে আমরা ফায়ার বুঝাইতেছি বা জায়গা বুঝাইতেছি। তো এই হলো স্ট্রাকচারের মধ্যে, আমার মনে হয় না আর বেশি কিছু আছে। এটাই, আর দুইটা স্ট্রাকচার দিয়ে জিনিস আসলে শেষ হয়ে যাবে। তারপর আমরা কোথায় যাব? তারপর আমরা একটু 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 প্র্যাকটিসে চলে যাব যে আমাদের কতগুলো কমন পড়লো। ঠিক আছে, টিল বা আনটিল পরীক্ষায় খুব আসে ভাই। ওয়েট আনটিল মাদার উইল বি নার্সিং হিম, টিল ততক্ষণ পর্যন্ত। এরপরে একটা মিনিংফুল বাক্য দিয়ে দিলেই হয়। কোন টেন্সে দিবা? গুড কোশ্চেন। ভাই তুমি একটু এখানে তাকাও যে প্রথমটা কোন টেন্স আছে, এটা একটা কমপ্লেক্স বাক্য ভাই। ওয়েট মানে ইউ ওয়েট, তাই না? মাদার হলো সাবজেক্ট, বি এখানে মূল ভার্বের বেস ফর্ম বা ভার্ব যেটা, উইল হলো এখানে ভার্ব, উইল হলো এখানে আমাদের মডেল ভার্ব বা উইল বি একত্রে ফাইনাইট বলতে পারি, নার্সিং এখানে মূল ভার্বের ভার্ব ফর্ম বা নন ফাইনাইট ভার্ব। এটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই সাইডে একটা সাবজেক্ট হিডেন, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, টিল আনটিল যেগুলো, এগুলো আমাদের একটা কনজাংশন। কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন। এগুলোর পর আসলে কমা এখানে আসলে বসবে না, রাইট? দিলাম। তারপর কি লাগবে? আর একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব লাগবে। কোন টেন্সে দিবা? প্রথমটা প্রেজেন্ট টেন্স, তুমি এখানে প্রেজেন্ট টেন্সে দাও। প্রথমটা ফিউচার টেন্স, এখানে তুমি কি দিতে পারো মিনিং অনুসারে? ফিউচার কি মিনিং মেনে? মাদার উইল বি নার্সিং হিম টিল, মাদার ততক্ষণ পর্যন্ত তাকে নার্সিং করবে বা সেবা দিবে যতক্ষণ পর্যন্ত কি কামস রাউন্ড, যতক্ষণ পর্যন্ত সে বড় না হইতেছে বা সে আগায় না যাইতেছে, সুপার্জন করা না শিখতেছে। কামস রাউন্ড ধরো অনেকগুলো এরকম সিনোনিম মিনিং দেখছি। হ্যাঁ, তোমার যেটা ইচ্ছে তুমি আসলে বসাই দিতে পারো। দ্যাটস দ্য থিম। এটা হলো আমাদের 39 নাম্বার। তো এইরকম টিল আনটিল থাকলে তুমি জাস্ট মিনিংফুল একটা বাক্য বসায় দাও। আর মাথায় রাখবা যেহেতু কমপ্লেক্স বাক্য, আর একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব লাগবে। সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি কোনোভাবে দিতে না পারো তাহলেই তোমার বাক্যটা ভুল হবে, না হলে বাক্য ভুল হবে না। ইন কেস থাকলে কি হয়? পরীক্ষায় প্রচুর আসবে। আল কাম টুমরো ইন কেস। ইন কেস মানে হলো এই ক্ষেত্রে, এই জন্য। আই ওয়ান্ট টু স্টে হোম ইন কেস, এই জন্য। হি উইল ক্যারি অ্যান আমব্রেলা ইন কেস, এই জন্য। বা কি জন্য, কি জন্য সে এটা করতেছে। ইন কেস দ্বারা বিকজ কারণ বুঝাই ভাই। সেম, এটা তোমার একটা কি হিসেবে কাজ করতেছে? কনজাংশন হিসেবে কাজ করতেছে। কোন কনজাংশন? সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, এরপর তোমার আরেকটা সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব লাগবে, নিয়ে আসো। আল কাম টুমরো, আমি আগামীকাল আসবো। ইন কেস কি জন্য আসবো? কারণ হি ওয়ান্টস, বেশি আমাকে চাচ্ছে, এই জন্য আমি দিলাম। সে আজকে আমাকে চাচ্ছে,
আমি আগামীকাল আসবো, কন্ডিশন দিয়ে দিচ্ছি, ইফ কন্ডিশন যেরকম থাকে তাই না, একটা প্রেজেন্ট হলে একটা ফিউচার হয় মিনিং এর জন্য, বা দুইটা প্রেজেন্ট হতে পারে ইউনিভার্সাল ট্রুথ এর ক্ষেত্রে। সেটা এখানে বলা হচ্ছে যে আইল কাম টুমরো ইন কেস, কেন হি ওয়ান্টস মি, কারণ সে আমাকে চাচ্ছে, বিকজ বুঝাচ্ছে। আই ওয়ান্ট টু স্টে হোম বিকজ, কারণ কি হি কাম, সে আসছে এই জন্য আমি থাকতেছি, এরকম দিতে পারি, বা ফিউচারে দিলেও সমস্যা তো না। আই ওয়ান্ট টু স্টে হোম ইন কেস, কেন আমি থাকবো, কারণ হি উইল কাম, সে আসবে, সে যেহেতু আসবে সেজন্য আমি এখন থাকতে চাচ্ছি। তুমি ফিউচারে দাও, প্রেজেন্টে দাও, বা হোয়াট এভার, এগুলো নিয়ে কখনো ভুল হবে না। ফিউচার, প্রেজেন্ট, পাস্ট তুমি যেটাতেই দাও, বুঝছো, এগুলো নিয়ে কখনো ভুল হবে না। ভুল হবে কখন জানো? ভুল হবে তুমি যদি দুইটা অংশ মেনটেন করতে না পারো। এই যে ইনকেস যে একটা কমপ্লেক্সের চিহ্ন, সাবঅর্ডিনেট কনজাংশন, এটা মেনটেন করতে না পারলেই সমস্যা। একটা অংশ সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, আরেকটা অংশ তোমার সাবজেক্ট ফাইনাইট ভার্ব ম্যাচ করে দিতে হবে। টেন্স কোনটা বসাবে এটা তোমার ইচ্ছা। আমরা হয়তো একটা, আমাদের ছোটকালের একটা বিগেস্ট মিস্টেক যে কমপ্লিটিং সেন্টেন্স হয়তো টেন্স দেখা হয়। নো, টেন্সের চেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি স্ট্রাকচার ম্যাচ করতে পারছো কিনা, এটা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এটা তুমি বুঝছো কিনা। বেশিরভাগ ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স থাকেই না, সিম্পল বা কমপ্লেক্স সেন্টেন্স থাকে, এটা তুমি বুঝতে পারছো কিনা, যেটা কোন বাক্য। অর্থাৎ তুমি সেন্টেন্সের স্ট্রাকচারের উপর কতটা বেশি কি রাখো, আধিপত্য রাখো। ওই আধিপত্য চেক করার জন্য ভাই এই কমপ্লিটিং সেন্টেন্স টার্মটা এই সিসিতে রাখা হয়েছে। এই এই জিনিসগুলো অ্যাডমিশনের জন্য পানি পান্তা ভাত। অ্যাডমিশনে এখান থেকে এত সহজ কোশ্চেন আসবেই না। তার মানে অ্যাডমিশন খুব কঠিন না, অ্যাডমিশন আরো সহজ, ওখানে তোমার অপশন সহ দেওয়া থাকে। আর এই সিসি তো ভাই অপশন থাকে না, তোমার লেখা লাগে। সেই সিসি আসলে বেশি কঠিন আমার অ্যাঙ্গেল থেকে, আমি যদি জিনিসটা ম্যাচ করি। এইগুলো যেগুলো ছিল এগুলো হলো স্ট্রাকচার। এখন তুমি একটু কমপ্লিটিং সেন্টেন্সে বাক্যগুলো দেখো, যে ঢাকা বোর্ডে যে কোশ্চেন গুলো আসছিল সবগুলো তোমার কাছে কমন নাকি আনকমন, যেগুলো আমরা শিখাইলাম এখন তুমি একটু দেখলে জিনিসটা বুঝতে পারবে। ওকে, চলো শুরু করি। 1 নম্বর বলছে, ওয়েল ওয়েট, ফ্রেন্ড ক্লাস উইল সুন, ওয়াক ফাস্ট, জোরে হাঁটো, লেস্ট, যাতে করে, যাতে করে কি, লেস্টের মধ্যে কি মিনিং থাকে, নেগেটিভ মিনিং থাকে। হ্যাঁ, জোরে হাঁটতে হবে, যাতে করে কি, এর মধ্যে একটা নট মিনিং আছে, জোরে হাঁটতে হবে, যাতে না করে, এর মিনিং কি আছে বলো, যাতে না করে। যাতে না করে কি হয়, উই শুড মিস দ্য ট্রেন, আমরা ট্রেনটা মিস করে ফেলি। মানে লেস্টের মধ্যে অলরেডি নেগেটিভ মিনিং আছে, উই শুড মিস দ্য ট্রেন বা মিস দ্য ক্লাস, মানে আমরা ক্লাসটা মিস করবো এরকম না। এটাকে কিন্তু যাতে না করে মিনিংটা হিডেন আছে, যে দ্য ক্লাস উইল স্টার্টস অন, খুব দ্রুত ক্লাসটা শুরু হয়ে যাবে, ওয়াক ফাস্ট, জোরে হাঁটো। যাতে না করে কি, যাতে না করে আমরা কোন সর্বনাশটা ঘটাই ফেলি বা কোন আকামটা ঘটাই ফেলি, সে আকামের কথাটা আসলে লিখতে হচ্ছে, উই শুড মিস দ্য ক্লাস, যাতে না করে আমরা, মানে লিস্টের মধ্যে যাতে না করে এই মিনিংটা হিডেন থাকে। ঠিক আছে, এই এই হলো ব্যাপার। তো লিস্টেরটা আমরা দেখে আসছিলাম। তারপর দেয়ার গোস আ প্রভাব দ্যাট, তার মানে এখানে একটা প্রভাব লিখতে হবে। সো উই মাস্ট প্রপার ইউজ অফ টাইম, তাহলে যেহেতু সময়ের কথা বলছো, সময় সম্পর্কিত একটা প্রবাদ লিখতে হবে, টাইম এন্ড টাইটলস ফর নান, সেই জন্য আমি সময় সম্পর্কিত একটা প্রবাদ লিখে দিলাম। এই তো নাকি, এর বেশি তো আসলে কোনো কিছু না। তারপর দেখো, দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, এই দেখো ইফের সাথে কি ভার্ব টু, পাস্ট ইনডিফিনিটের কন্ডিশন বলছিলাম, ইফ কন্ডিশন একটা আসবে, তাহলে পরবর্তী অংশ কি হবে, উডের সাথে মূল ভার্বের ভার্ব জিরো বা বেস ফ্রম হবে। তাই উডের পর ফোন আছে, ফোন এখানে মূল ভার্বের ভার্ব জিরো বেস ফ্রম বা ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করতেছে, উডের একটা মডেল ওয়ার্ড হিসেবে কাজ করতেছে। 2 নম্বর দেখো, দো অলদো, দেখছো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, আমরা জানি দো অলদো যদি থাকে আমার একটা মিনিংফুল ওয়ার্ড দিতে হবে। পরবর্তী অংশ আবার কি লেখা আছে, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ, যদি বাংলাদেশ একটা স্মল কান্ট্রি, তার সেই তারপরে কি, তারপরে আমাদের আমরা একটা নেগেটিভ ওয়ার্ড দিতে হবে, তাই না, একটা ভালো দিতে হবে। বাংলাদেশ স্মল কান্ট্রি হওয়ার সত্ত্বেও কি হয়েছে, দুটো অংশ প্রেজেন্ট টেন্স হবে, কারণ প্রথমটা প্রেজেন্ট, পরেরটাও প্রেজেন্ট। স্মল কান্ট্রি হওয়ার সত্ত্বেও আমাদের অনেক বেশি হেরিটেজ বা ঐতিহ্য আছে, তাই না, গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান আছে, সেটার কথা আসলে এখানে বলতেছে। সেই তো মিনিংফুল একটা ওয়ার্ড দিয়ে দিলাম। আমরা আরো অনেক কিছু দিতে পারি, উই হ্যাভ, উই হ্যাভ দিতে পারি যে ধরো উই হ্যাভ মেনি অ্যাসেটস, আমাদের অনেক বেশি সম্পদ আছে, আমাদের স্মল কান্ট্রি হওয়া সত্ত্বেও এটাও দিতে পারি, সমস্যা নাই। উই হ্যাভ কক্সেস বাজার সি বিচ, দ্য লংগেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড, আমি এটাও দিতে পারতাম, আমার যেটা ইচ্ছা, হোয়াট এভার, এটা কোনো ইস্যুস না। জাস্ট দেখো কই থেকে কাউন্ট করতেছে এটা দেখাইতেছে, দেখো উই আর আ ফ্রি নেশন নাও 1970 ইয়ার, এই যে when সময় বুঝাইতেছে, এরপর একটা সাবজেক্ট আনতে হবে, ফাইনাইট ভার্ব আনতে হবে, এটা হলো আমার উদ্দেশ্য। কোন টেন্স আমরা, এটা উদ্দেশ্য না। 1971 সাল অতীত বুঝাচ্ছে না, একটা সাল যেখানে তখন কি হয়েছিল, আমরা স্বাধীন হয়েছিলাম বা আমরা স্বাধীনতা পেয়েছিলাম, তাই না, এটা আসলে এখানে বুঝাইতেছে। তারপর ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইফ ইউ আর উইক ইন ইংলিশ, এই যে ইফ কন্ডিশন, ইফ এর সাথে যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পরবর্তী অংশ কি হবে, প্রেজেন্ট বা ফিউচার ফর্ম হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের বেস ফর্ম হবে, এটা এখানে আসলে হচ্ছে। তারপর
I found a box in the room. The box was too heavy for me too. এই যে দেখো too heavy, দেখছো 2.2 বলছিলাম 2.2 এর পর যেহেতু আমার ফর আছে, একটা প্রিপজিশনাল ওয়ার্ড আছে, তাহলে এখানে একটা ব্যক্তিবাচক বা বস্তুবাচক ওয়ার্ড বসাইতে হবে, তারপর ইনফিনিটিভ টু দিয়ে শেষ করে দিতে হবে, সেম জিনিস ওটাই চলে আসছে। তারপর আমরা যদি এখানে একটু দেখি যে I was really great in great danger to come here with a view to, যে with a view to look forward to, এই যে ওয়ার্ডগুলো আমাদের আছে এগুলোর পর কি হয়, এই টুর পর আমাদের ভার্বের সাথে আইএনজি হয়, পরীক্ষায় দিয়ে দিছে with a view to স্ট্রাকচার দিয়ে দিছে। আমরা এই স্ট্রাকচার একদম ছোটবেলা থেকে জিনিসটা আসলে জানি যে ওকে এটা আসতে পারে। তারপর দেখো কমন পড়ে কিনা, ইট ইজ লং সিন্স এর আগের অংশ প্রেজেন্ট টেন্স থাকলে পরবর্তী অংশ কি হয়, পাস্ট টেন্স হয়। তো এটা কি করছে এখানে দিয়ে দিছে। তারপর টাইম উইল ডিসাইড এভরিথিং, ডু ইয়োর বেস্ট, তুমি তোমার সর্বোচ্চটা করো উইদাউট, তাহলে উইদাউট কি, উইদাউট একটা প্রিপোজিশন না, প্রিপোজিশনের পর তুমি কি আবার একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব আনবা না, উইদাউট স্টার্টিং হার্ড ইউ ক্যানট শাইন ইন লাইফ, এই যে আমি ফিউচারে প্রেজেন্ট কোন টেন্স কোন বাক্যের কথা বললাম, সিম্পল বাক্য না, তাহলে বুঝতে হবে না এটা একটা সিম্পল বাক্য, ডু ইয়োর বেস্ট। হ্যাঁ, তারপর উইদাউট প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর কি হয়, প্রিপোজিশনের পর আমার আর কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব আসবে না, নরমালি আমার ওয়ার্ড এন্ড ফ্রেজ আসবে, সেগুলো আমি মেনছি, ডু ইয়োর বেস্ট, তুমি তোমার সর্বোচ্চটা করো, কিভাবে করো, উইদাউট এনি হেজিটেশন এখানে দিবে ডু ইয়োর বেস্ট, তারপর ড্যাশ দিয়ে দিল, তুমি এখানে যে কোনো ভাবে জিনিসটা কভার করতে পারো। হ্যাঁ, দেখো যদি উইদাউট ছাড়া ড্যাশ দিত তাহলে আমরা নয় ফ্রেজ দিতাম, তুমি যদি মনে করো যে না যেহেতু ড্যাশ আমার উইদাউট ছাড়া আছে আমি কমপ্লেক্স বানাবো, বানাও না, আই উইল ডিসাইড এভরিথিং, ডু ইয়োর বেস্ট। ওকে, তুমি তোমার সর্বোচ্চটা করো, তাহলে বলো ইফ ইউ ক্যান, ইফ ইউ ক্যান, ইফ ইউ ক্যান বলো, একটা সাবঅর্ডিনেট কন্ডিশন ইফ, সাবজেক্ট আর ক্যান হলো মূল ভার্বের ভার্ব জেরো হিসেবে এখানে কাজ করতেছে, যে যদি তুমি পারো তাহলে তুমি তোমার সর্বোচ্চটা করো, টাইম সবকিছু ডিসাইড করে ফেলবে, যেহেতু উইদাউট সহ ড্যাশ মানে কি বলবো উইদাউট ছাড়া যেহেতু ড্যাশ দেওয়া নাই, রাইট, এখানে আমার বেস্টের পর ড্যাশ দেওয়া ছিল, আমি আমার মতো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স কি করতে পারি, কানেকশন ম্যাচ করতে পারি, কোনো অসুবিধা নেই, রাইট, এটা আমি করতেই পারি। বাট যদি এমন থাকতো উইদাউট এর পর ড্যাশ থাকতো তখন কি করতাম, ডু ইয়োর বেস্ট উইদাউট, তখন উইদাউট একটা প্রিপোজিশন, এরপর আমি সাবজেক্ট ফাইনাইট ভার্ব বা কোনো ক্লোজ বসাইতে পারবো না, তখন এখানে আমি এরকম যে কোনো একটা ফ্রেজ বা মিনিংফুল একটা ওয়ার্ড বসাই দিতাম, তাহলে আমার কি হয়ে যেত, বাক্যটা হয়ে যেত। এই ছিল হলো আমার কি কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে 90% স্ট্রাকচার যেখান থেকে আসে এটা আমরা অ্যাডমিশনের সাথে সিঙ্ক করে অলরেডি কি করছি, শেষ করে দিচ্ছি। আপনার কি করতে হবে, প্রিভিয়াস বোর্ডে আসা যতগুলো কমপ্লিটিং সেন্টেন্স আছে এগুলো আপনার দেখে দেখে সলভ করতে হবে। এখন দেখে দেখে সলভ করার সিস্টেমটা আমি আপনাকে বুঝাই, এই টেকনিকটা আপনাকে কেউ শেখাবে না কখনো, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি, টপারদের টেকনিক, যেটা আপনাকে কেউ কখনো শেখাবে না। আপনি 40 মিনিট পর পর পানি খাবেন, ঠিক আছে, 2 থেকে 3 ঢোক করে পানি খাবেন 40 মিনিট পর পর, এটা খুবই কাজে দেবে ব্রেনের, দেখা যাবে আপনার কর্পাসল বা ব্রেনটা একটু মানে কি হয় মানে সংকীর্ণ হয়ে যাওয়া থেকে মানে ঠিক থাকে আর কি, হ্যাঁ, ব্যালেন্সের মধ্যে থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন কোনো বিষয়ে এক্সপার্ট হইতে চাইবেন তখন ওই বিষয়গুলো আগে নিজে শিখতে হয়, তারপর পাকনামি করতে হয়। তো আপনি সাপোজ এখন যে সলভ করবেন, সলভ করার জন্য আপনার টার্গেট কি থাকবে, আমি সব উত্তর দেখবো কিরকম, তাহলে ঢাকা বোর্ডের কোশ্চেন আমি দেখে দেখে সলভ করবো কিভাবে, তো আর ফ্রি নেশন নাও 1970 ইজ দ্য ইয়ার ওয়েন, আপনি নিজের মাথা থেকে আপনি উত্তর বের করবেন না, কি লেখা আছে, উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা ঠিক আছে, তাহলে 1971 একটা বছর ওয়েন দ্বারা সময় বোঝাচ্ছে, তাহলে ওই সময়ের সাথে আমরা অতীতের একটা ঘটনা রিলেট করে দিচ্ছি, তার মানে কি, হ্যাঁ ওয়েন থাকলে আমাদের একটা ঘটনা রিলেট করে দিতে হয়, তার মানে কি, আচ্ছা ভাইয়া কোনটা শিখাইছিল, হ্যাঁ ভাইয়া তো এরকম শিখাইছিল ওয়েন, ওয়েন একটা স্ট্রাকচার শিখাইছিল, তারপর আমাদের কি হয়, এটা একটা কমপ্লেক্স বাক্য, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব আছে, হ্যাঁ এটা আমি বুঝতে পারছি, তার মানে আমি নিজের মাথা থেকে উত্তর বের করবো না, উত্তর যেটা আছে ওটা আমি উত্তর খুলে দেখবো, উত্তর খুলে দেখা উত্তর ওটা কেন হইলো ওখানে আমি পাকনামি করব বা যুক্তি দিব, এভাবে কয়টা সলভ করব, এভাবে বেশি না মাত্র 10টা বোর্ডের কোশ্চেন সলভ করব, উত্তর দেখা দেখা যুক্তি দিব, যেটা কেন হয়েছে আমার মাথা থেকে আমি কিন্তু উত্তর বের করে নি, উত্তর উই বিকাম ইন্ডিপেন্ডেন্ট কেন হয়েছে এইটা আমার মাথা থেকে আমি বের করবো, ভাইয়া যে শিখাইছে কোন স্ট্রাকচারের মধ্যে শিখেছে এটা আমি বের করব, এটা এই স্ট্রাকচারে কেন হইলো এটা আমি আমার মাথা থেকে বের করব, এভাবে কমপ্লেক্স জিনিসটা শেষ করব। এভাবে তুমি যখন 10টা সালেরটা শেষ করবা তখন অটোমেটিক্যালি 11 নাম্বারটা একা পারবা, কারণ কি জানো, কারণ 10টা সালে শেষ করতে করতে এর মেকানিজম কেমনে হয়, কি হয়, কতগুলো স্ট্রাকচার হয় তোমার মুখস্থ হয়ে গেছে ভাই। যখন তুমি জাস্ট এখন 1 ঘন্টা একটা ক্লাসে শিখলা,
শিখে ব্রেনকে বলবা হ্যাঁ এখন তুই সলভ কর, ব্রেন বলবে মামার বাড়ির আপনার নাকি, হ্যাঁ কেবল শিখলাম 1 ঘন্টায়, তুমি আমার থেকে সব সলভ করে নিতে চাও। তখন ব্রেন সবগুলো পারবে না। যখন পারবে না ব্রেন পিছিয়ে আসবে, জিনিসটা তোমার কাছে কঠিন লাগাবে। তখন এই জিনিস দেখলে তোমার ঘুম ধরে যাবে, ইংলিশ তোমার কাছে জড়তা মনে হবে, কঠিন মনে হবে থাক, ইংলিশে ফেল করলেও কোনো সমস্যা নেই, এইরকম একটা ফিলিং চলে আসবে। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা হয়। বাট তুমি যদি ব্রেনকে বলতা এতক্ষণ ধরে শিখাইছি তোরে, তুই পারফেক্টলি ট্রেন হইতে পারস না, তোর ব্যর্থতা, তোর এখন একটা শাস্তি আছে। কি শাস্তি? তুই এগুলো সবগুলো উত্তর সহ দেখে দেখে সলভ করবি, দেখে দেখে সলভ করার পর বুঝবি এটা কেন হইলো, একদম খায় ফেলবি। তারপর 10-15টা, এটা তোর শাস্তি, 10-15টা তুই দেখে দেখে সলভ করবি, করে তোর মাথার মধ্যে ব্রেনের মধ্যে যখন ঢুকবে যে হ্যাঁ এবার আমি পারি, তারপর থেকে 11 নম্বরটা তুমি উত্তর ধাইটা যখন সলভ করার চেষ্টা করবা দেখবে একে একে পারতেছো। এটাও একটা বইয়ে ছিল, হাউ টু কন্ট্রোল ইউর ব্রেন। তুমি কিভাবে তোমার ব্রেনকে কন্ট্রোল করবা। তোমার মস্তিষ্ক এমন খারাপ একটা জিনিস, পুরা তোমার শরীরের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হলো তোমার মস্তিষ্ক। হ্যাঁ, মস্তিষ্ক সবসময় ডোপামিন চাই, নতুনত্ব ডোপামিন চাই, ঠিক আছে। ডোপামিন বলতে মস্তিষ্কের একটা ভালো ফিল হয়, যখনই তুমি ভালো কিছু করতেছ, পাচ্ছ, নতুন কিছু ট্রাই করতেছ, তখন ডোপামিন পাই। আর এই ডোপামিন কোনটাতে বেশি পাই? খারাপ কাজে বেশি ডোপামিন পাই। এটা হলো আমাদের মস্তিষ্কের একটা দোষ। তার মানে এই না ভালো কাজে ডোপামিন মানে হ্যাঁ ভালো কাজেও পাই, বাট বোরিং কাজ যেখানে কোনো রিওয়ার্ডস আসতেছে না, সেই রিওয়ার্ডস ছাড়া মস্তিষ্ক কাজ করতে চায় না। তো তুমি যখন এই যে 1 ঘন্টা ক্লাস শিখেই মস্তিষ্ক বলতেছো সলভ কর, বলতে এটা একটা বোরিং কাজ, আমি কেমনে পারবো, আমি করতে চাচ্ছি না এটা, আমার ডোপামিন লাগবে, নাইট ক্লাবে চলো, মম গাঁজা টাজা খাও, হ্যান ত্যান খারাপ কিছু করো, মস্তিষ্ক চাইতেছে হ্যান ত্যান। তো তুমি কি বললা, এত বড় সাহস তোর, ওকে দা তুমি ওটাতে 10টা সলভ করে নাও, তুই দেখে দেখে 10টা সলভ করবি। সলভ করার পর যখন মস্তিষ্কের উপর প্রেশার পড়বে, আল্লাহ এই কার সাথে পাঙ্গা নিতে গেছি, ভালো লাগতেছে না তো আর, তখন কি হবে? তখন মস্তিষ্ক জিনিসটা অ্যাডাপ্ট করতে পারবে। তখন যখন তুমি 11 নম্বরটা ওরে মানে পড়তে যাবা, তখন অটোমেটিক্যালি উত্তর তুমি পারবা, কারণ মস্তিষ্ক জানে 11 নম্বরটা যদি আমি এখন না পারি, বাট আমার আবার 10টা পড়াবে, আমি এত চাপ নিতে পারবো না। মানে এ তোমার কন্ট্রোলে থাকতে চাইবে না, এটা একটু টেকনিক্যালি তোমার কন্ট্রোল করতে হবে। নিজের মস্তিষ্কের সাথে তোমার নিজের সবচেয়ে বড় যুদ্ধ ভাই, এটা খুবই বাজে একটা জিনিস। তারপর দেখো, সাপোজ তুমি পরিশ্রম করো না, হ্যাঁ তুমি শুয়ে বসে থাকো, তুমি কোনো কাজ করো না, তার মানে তোমার মস্তিষ্ক কি বুঝে জানো? যে এইবারে যেহেতু পরিশ্রম করতেছে না, শুয়ে বসে আছে, কোনো কাজ টাজ করতেছে না, আর তার মানে এর আসলে কোনো শারীরিক ফিটনেস এর দরকার নাই, হ্যাঁ এটা দুর্বল বানাই দাও। তো মস্তিষ্ক তোমাকে একটা প্যারালাইজড মানুষ হিসেবে কল্পনা করে। আর তুমি যখন প্রচুর দৌড়ঝাঁপ করো, এক্সারসাইজ করতেছো, লং জাম্প দিতেছো, অনেক কাজ করতেছো, তখন মস্তিষ্কের মধ্যে সিগন্যাল যায়, আরে এটা অনেক পরিশ্রমী মানুষ, এটা অনেক কাজ টাজ করে, ঠিক আছে এর শারীরিক ফিটনেস বাড়াই দাও। এভাবে তোমার মাইন্ড কন্ট্রোল হয়, ঠিক আছে। তুমি অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, চুপচাপ বসে এই করতেছো, মস্তিষ্ক তোমাদের খারাপ চিন্তা আসে, তুমি এখন নিজেকে ব্যস্ত রাখো, তোমার মস্তিষ্কে আর কোনো খারাপ চিন্তা আসবে না। তো তুমি তোমার মস্তিষ্ককে কিভাবে কন্ট্রোল করবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পড়াশোনার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমি একটা সিম্পল শর্টকাট মাইন্ড হ্যাকস বইলা দিলাম, এটা একটু 10 দিন ট্রাই করো, 10 দিন একদিন ট্রাই করো, করার পরে দেখবে কতটা আউটপুট পাইতেছো। আমি খুব কম পরে হাই সিজি উঠাই, কেমনে আমি মস্তিষ্ককে ভাই ট্রেন বা কন্ট্রোল করতে পারি, যে একদিনের মধ্যে পুরা একটা বই পড়তে হবে, পড়তে যদি না পারো তাহলে কি হবে, তাহলে আগামী টানা তোর 100 দিন পড়তে হবে। কোনটা করবি? পুরা বছর পড়াশোনা করবি নাকি একদিনে পুরো বই শেষ করবি? মস্তিষ্ক ডোপামিন চাই, একদিনে পড়বো, বাকি 99 দিন আনন্দ করবো, মস্তিষ্ক এটা চাচ্ছে, তাই তো? ওই মুহূর্তে এটা চাচ্ছে, কাজ করে নিলাম, করে নিয়ে বাকি 99 দিনে কাজ করে নিতেছে। তো তুমি তোমার মস্তিষ্ককে কিভাবে কন্ট্রোল করবে, এটা হলো তোমার কাছে মেইন ফ্যাক্টর। নিজে চাইলেই পারবা, মস্তিষ্কের বিপরীতে যে কাজ করতে হবে, এটা মাথায় রাখলে হবে। ওকে, সো দ্যাটস দ্য টোটাল ক্লাস সামারি। আমরা ক্লাসটা শেষ করতেছি, আবার নেক্সট ক্লাসে দেখা হইতেছে। নেক্সট দিন কি ক্লাস হয়েছে আমরা রুটিন শিডিউল সহ সবকিছু দিয়ে দিচ্ছি। আমি নোটিশও দিয়ে দিব রাত 12টার পর ইনশাআল্লাহ। সো এতটুকুই আজকে ক্লাস সম্পর্কে ছিল। পড়াশোনা করেন, আশা করি ভালো কিছু হবে। এন্ড কমপ্লিটিং সেন্টেন্স টার্মটা আপনি বুঝছেন যদি প্রতিদিনের ক্লাসে জয়েন করে থাকেন, অর্থাৎ এর আগে যে ক্লাসগুলো আমি করেছি সবগুলো ক্লাস যদি করে থাকেন, প্রতিটা ক্লাস ইংলিশের ক্ষেত্রে সিঙ্কেবল সেভাবেই নেওয়া হইতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি শেষ করতেছি, দেখা হবে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ পড়াশোনা করেন।